আসসালামু আলাইকুম। আমরা কি স্টার্ট করব? ওকে। আমরা আজকে আরম্ভ করি। আমরা বোধহয় চেস্ট এক্সরে পড়া একটু বাকি ছিল, ইসিজি বাকি ছিল, আর কোনো কিছু কি বাকি ছিল? এই দুইটাই বোধহয় বাকি ছিল না, আর ওই যে ভাইবার টপিক নিয়ে আলোচনা করা, তাই তো? ইউরিনারি, ওকে। আপনাদের পরীক্ষার হলে যে সকল চেস্ট এক্সরে থাকে সেগুলো ইউজুয়ালি একটা ইফিউশন থাকবে, প্লুরাল ইফিউশন। এরপর থাকবে একটা মাসলেশন। মাসলেশনটা হলো, আর হলো গিয়ে একটা কনসলিডেশন। আচ্ছা, আর কনসলিডেশন, তাই তো? তিনটা: প্রোয়ালিফিউশন, মাসলেশন, কনসলিডেশন। এর বাইরে আসলে আর কিছু থাকার কথা না। নিউমোথোরাক্স ইউজুয়ালি কখনোই দেওয়া হয় না এখন পর্যন্ত, বাকিটুকু তো আমরা জানি না। আর আসতে পারে সব কিছু, তবে প্রথম তিনটা আপনাদের খুব ভালো করে জানা থাকতে হবে। ইসিজিতে তো একটা অ্যাকিউট এমআই থাকবে, অথবা হলো আপনার এট্রিয়াল ফিব্রিলেশন। এই দুইটাই থাকে বেশিরভাগ সময়। এর বাইরে কমপ্লিট হার্ট ব্লক, এসবিটি, ভিটি এগুলো রেয়ার। হঠাৎ হঠাৎ এসবিটি আসে, মাঝে মাঝে কমপ্লিট হার্ট ব্লক আসে। তাহলে আপনারা কমপ্লিট হার্ট ব্লক, এসবিটি এগুলো একটু দেখে যাবেন আর কি, বাই চান্সের জন্য। তবে ইউজুয়ালি প্রথম এই দুইটা আসবে 95% ক্ষেত্রেই। আচ্ছা, চেস্ট এক্সরে তো আপনারা জানেন যে প্লুরাল ইফিউশন আসলে জিজ্ঞেস করা হবে নেম আপনাকে প্রথমে ডেসক্রিপশন দিতে হবে, এটা আপনারা জানেন সবাই। এবার এটা ডেসক্রিপশনটা মুখস্থ করবেন। টিপিক্যাল প্লুরাল ইফিউশনের ডেসক্রিপশনটা মুখস্থ থাকে, পরীক্ষা হলে ওইটাই বলবেন। তারপর কমন কোয়েশ্চন হলো হোয়াট আর দ্য কজেস।
কজ, 1 নম্বর প্রশ্ন হলো কজেস। তো কজ তো আছে 4টা, আপনারা 3টা অবশ্যই বলবেন, প্যারানিউমোনিক ইফিউশন, টিউবারকুলার ইফিউশন, মেলিগন্যান্ট প্লুরাল ইফিউশন বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা। যদি হিউজ ইফিউশন থাকে তাহলে টিউবারকুলার প্লুরাল ইফিউশন, মেলিগন্যান্ট প্লুরাল ইফিউশন, এই 2টা আগে বলবেন, তারপর প্যারানিউমোনিক ইফিউশন বলবেন। কজ বললে টিউবারকুলার প্লুরাল ইফিউশন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। আর যদি জাহাঙ্গীর আলম স্যার হন তাহলে মেলিগন্যান্ট প্লুরাল ইফিউশন বললে স্যার একটু বেশি খুশি হন। তবে যে কোনো একটা বললেই হবে, যে কজ টিবি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নিউমোনিয়া, 4 নম্বরে পালমোনারি ইনফার্কশন প্লাস মাইনাস। প্রথম 3টা বলতেই হবে। তাহলে এগুলো কজ। কজের পরবর্তী প্রশ্ন আসবে, এগুলো আপনারা জানেন, যে নেক্সট ইনভেস্টিগেশন কি প্লুরাল ফ্লুইড এস্পিরেশন অ্যান্ড স্টাডি। এখানে আপনারা কিন্তু খুব ভালো করে শিখে যাবেন। প্লুরাল ফ্লুইড এস্পিরেশন স্টাডি, স্পুটাম ফর স্পুটামের টেস্ট, গ্রাম স্টেন কালচার, এএফবি স্টেন কালচার, আর প্লুরাল ফ্লুইড এস্পিরেশন স্টাডি, এই 2টা অবশ্যই বলতে হবে। শুধু প্লুরাল ফ্লুইড বললে হবে না। আর প্লুরাল ফ্লুইড বলার পরে আপনার স্পুটাম বলতে ভুলে যান, অবশ্যই প্লুরাল ফ্লুইড এস্পিরেশনের পর স্পুটাম এক্সামিনেশনটা বলবেন। 2 নাম্বার 3 হলো কি আপনার, যে প্লুরাল ফ্লুইড এস্পিরেশনের করলে কী পাবা, টিবি হলে কী পাবা, নিউমোনিয়া হলে কী পাবা, মেলিগনেন্সি হলে কী পাবা, এগুলো আপনারা জানেন, এগুলো ভালো করে মুখস্থ করে যাবেন। আমরা আসি পরবর্তী কোয়েশ্চেনে। স্পুটাম করবো, স্পুটাম পর গ্রাম স্টেইন অ্যান্ড এফবি স্টেইন, জিন এক্সপার্ট। তখন স্যার অনেক সময় জিজ্ঞেস করে যে জিন এক্সপার্ট এই জিনিসটা কী, সেটা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, মানে পিসিআর এসে আর কি, মানে আপনি বলবেন স্যার নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। তো এটা কি, যে এটা সুবিধা কি, এটা র্যাপিড, হাইলি সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক। র্যাপিড এবং হাইলি স্পেসিফিক এই দুইটা শব্দ বলবেন। যে স্পুটামের জিন এক্সপার্ট, স্পুটাম পর জিন এক্সপার্ট, এই টেস্টটা হাইলি স্পেসিফিক এবং র্যাপিড টেস্ট, ঠিক আছে। কার্টিজ ইউজ করা হয়, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, এখানে পিসিআর বেসড কার্টিজ ইউজ করা হয়। তো স্যাররা এগুলো অনেক সময় জিজ্ঞেস করে। স্যাররা বলবে যে প্লুরাল ফ্লুইডে কী টেস্ট, কি জিন এক্সপার্ট করা যায়? জি স্যার, প্লুরাল ফ্লুইডও জিন এক্সপার্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা কজ জানলেন এবং ইনভেস্টিগেশন, স্পেশালি টিবিতে কী পাবেন, নিউমোনিয়াতে কী পাবেন, প্লুরাল ফ্লুইড এস্পিরেশনে স্টাডিতে এবং মেলিগনেন্সিতে কী পাবেন, এই 3টা কিন্তু খুব ভালো করে মানে মুখস্থ করে যাবেন। এখন স্যাররা জিজ্ঞেস করবে যদি আপনার নিউমোনিয়ার ক্ষেত্রে যে কী কী অর্গানিজম দ্বারা নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার ক্ষেত্রে কী কী অর্গানিজম, মানে যে বললো যে গ্রাম স্টেন করবেন, কী আশা করেন, কোন কোন অর্গানিজম দ্বারা নিউমোনিয়া হয়। কমন 3-4টা অর্গানিজমের নাম মুখস্থ করবেন। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তারপর স্টেফিলোকক্কাস অরিয়াস, আর কি স্যার মাইকোপ্লাজমা, ক্লেমাইডিয়া, লিজিওনেলা। তো আমাদের জালাল স্যার থাকলে স্যার প্রশ্ন করে যে আচ্ছা মাইকোপ্লাজমা নিউমোনিয়া, যে নিউমোনিয়াটা করে এটার নাম কি, এটিপিক্যাল নিউমোনিয়া। তাহলে আপনারা এখানে যে জিনিসটা, যে প্রশ্নটা আপনারা মিস করেন, যে অর্গানিজমস ফর নিউমোনিয়া, একটা প্রশ্ন, এগুলো আপনারা মুখস্থ করবেন। এর মধ্যে এটিপিক্যাল অর্গানিজম কোনগুলা, এটিপিক্যাল নিউমোনিয়া করে কোন অর্গানিজম, এদের বৈশিষ্ট্য কী। যেমন এরা মাইকোপ্লাজমা নিউমোনিয়া একটা ইয়াং অ্যাডোলেসেন্টদের নিউমোনিয়া করে, এটা একটা ড্রাই কফ থাকে ইউজুয়ালি, হ্যাঁ। তো আপনারা ইয়াং এই যে নিউমোনিয়া করে এটা বললে আমরা খুশি, এত বেশি কিছু বলার প্রয়োজন নেই। তাহলে অর্গানিজম, তাহলে একসাথে প্লুরাল ইফিউশন থাকলে নিউমোনিয়ার অর্গানিজম নিয়ে আপনাদেরকে প্রশ্ন করবে। এখন বলবে ট্রিটমেন্ট কী, এরপরে ট্রিটমেন্ট কী, থেরাপিউটিক এস্পিরেশন অফ প্লুরাল ফ্লুইড অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য কজ। এই ট্রিটমেন্ট অফ দ্য কজ থেকে স্যাররা আসবে। আচ্ছা, তাহলে নিউমোনিয়ার ট্রিটমেন্ট কী, টিবির ট্রিটমেন্ট কী। নিউমোনিয়ার ট্রিটমেন্ট কী, আপনারা জানেন কী কী অ্যান্টিবায়োটিক 1 নম্বরে, তারপরে কি অ্যান্টিবায়োটিক, অক্সিজেন থেরাপি ইফ নিডেড, হ্যাঁ, আর কি, আর হলো গিয়ে আপনাদের আইভি ফ্লুইড ইফ ইন্ডিকেটেড, ঠিক আছে। বইতে কিন্তু এই 3টা কথাই লেখা আছে, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন থেরাপি, আইভি ফ্লুইড ইফ নিডেড। মানে কি, আপনি তখন স্যার জিজ্ঞেস করবে আচ্ছা আপনি কীভাবে
কী করবেন ওই এই ওষুধগুলো কীভাবে দেবেন, মানে কী অ্যান্টিবায়োটিক দিবেন? আপনি বলেন স্যার অ্যাকর্ডিং টু কার্ভ স্কোর, স্যার কার্ভ 65 স্কোর। অত আপনি প্রথমে বলতে পারেন স্যার আই উইল ডু কার্ভ 65 অ্যান্ড গিভ এডিকেট অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিংলি। আদার কী কী লাগবে? অক্সিজেন থেরাপি লাগবে, আইবি ফ্লুইড লাগবে। অক্সিজেন থেরাপি কখন লাগবে? ইফ দ্য পেশেন্ট ইজ হাইপোক্সিক, স্যাচুরেশন লেস দেন 94। আইবি ফ্লুইড কখন লাগবে? যদি শকে থাকে, কার্ভ 65-এর বিপি যদি 90-র কম থাকে অথবা শক যদি থাকে তাহলে আমরা আইবি ফ্লুইড থেরাপি দিই। ঠিক আছে, আপনাকে স্যার জিজ্ঞেস করলে আপনি নিউমোনিয়ার কি ট্রিটমেন্ট স্যার? অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু কার্ভ 65 স্কোর, অক্সিজেন থেরাপি, আইপি ফ্লুইড থেরাপি। তখন স্যার বলে কার্ভ 65 স্কোরে কী আছে? কনফিউশন, মানে নিউলি অনসেট কনফিউশন, যেখানে এমএমএসি স্কোর লেস দেন 8, ইউরিয়া মোর দেন 7, রেসপিরেট মোর দেন কত 25 বা 30, বিপি লেস দেন 90, এইচ 65। এগুলো আপনাদেরকে এত বেশি জিজ্ঞেস করা হবে না, আপনাদেরকে জিজ্ঞেস করা হবে স্কোরিংয়ের ভিত্তিতে যে স্যার 1 হলে কোন মানে 1 হলে কী করবেন, 2 হলে কী করবেন, 3 হলে কী করবেন। 1 হলে হোম ট্রিটমেন্ট, 2 হলে হসপিটাল সুপারভাইজ ট্রিটমেন্ট, 3 হলে হসপিটালাইজেশন, 4 হলে আইসিইউ। জাস্ট 1 2 3 1 2 3 দিয়ে আপনি মনে রাখবেন, একটা আউটডোরে, একটা সুপারভাইজড, একটা হসপিটালাইজেশন লাগবে। আর অ্যান্টিবায়োটিকগুলোর নাম, যেমন অ্যান্টিবায়োটিকগুলোর নাম কি? অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাবুলিনিক অ্যাসিড প্লাস ক্লিরিথ্রোমাইসিন, আর অ্যামোক্সিলিন প্লাস ক্লাবুলিনিক অ্যাসিড প্লাস কোয়েমোক্সিক্লেব প্লাস ক্লিরিথ্রোমাইসিন আইভি। এক যে ডেভিডসনের ছক আছে, এই ছকটা একটু দেখে যাবেন। অ্যান্টিবায়োটিকগুলোর নাম বলতে পারলেই হবে, এত বেশি কিছু বলতে হবে না। তা আপনাদের নিউমোনিয়ার ট্রিটমেন্ট লাগবে। আর টিবির ট্রিটমেন্ট কী স্যার? অ্যান্টিটিবি থেরাপি। তখন স্যাররা জিজ্ঞেস করবে যে প্রশ্নগুলা, যে অ্যান্টিটিবি থেরাপি আপনি বলছেন, ওষুধের নাম বলেন, 4টা ড্রাগের নাম বললেন, কীভাবে দেয়? 4 FDC 2 মাস, 2 FDC এরপরের 4 মাস। এটা কি যে ক্যাটাগরি 1? কাদেরকে ক্যাটাগরি 1 থেরাপি দিব? ঠিক আছে, ক্যাটাগরি 1 দিবেন, বইতে লেখা আছে, মানে গাইডলাইনে যেরকম লেখা আছে, নিউলি অনসেট, নিউলি ডায়াগনোজড স্মিয়ার পজিটিভ অথবা স্মিয়ার নেগেটিভ, যেটাকে বলে ক্লিনিক্যালি ডায়াগনোজড পালমোনারি টিবি, 1 নাম্বার, এটা বললেই হবে। আর তখন স্যার বলবে তাহলে ক্যাটাগরি 2 অ্যান্টিটিবি ড্রাগ কোনগুলা? মানে ড্রাগ জিজ্ঞেস করে আমরা কখন দিই স্যার? রিট্রিটমেন্ট কেস, ট্রিটমেন্ট ফেইলিওর, ট্রিটমেন্ট আফটার ডিফল্ট, এইগুলাতে আমরা স্যার যে ক্যাটাগরি 2 অ্যান্টিটিবি ড্রাগ দিই। ক্যাটাগরি 2 অ্যান্টিটিবি ড্রাগে কী আছে স্যার? ট্যাবলেট 4 FDC 6 মাস। ঠিক আছে, ট্যাবলেট 4 FDC 6 মাস। এর বাইরে আর কি দেওয়া হয় স্যার? লিভোফ্লক্সাসিন। এটা কখন কীভাবে দেওয়া হয় এগুলো আপনাদের এত বেশি লাগবে না, আপনার খালি লিভোফ্লক্সাসিনের নামটা মনে রাখবেন, কারণ ভাইবা খুব শর্ট টাইমে হবে, স্যার আপনার কাছ থেকে পিন পয়েন্ট উত্তর চায়। তো আপনি প্রশ্ন ভেরি ক্লিয়ার। স্যার বলবে যে নিউমোনিয়ার অর্গানিজম, নিউমোনিয়ার ট্রিটমেন্ট, প্রলিফেশনের ট্রিটমেন্ট। আপনি বললেন যে অ্যাসপিরেশন আর থেরাপিউটিক, যে ট্রিটমেন্ট অফ দ্য কজ। নিউমোনিয়া হলে কীভাবে ট্রিট করবা, টিবি হলে কীভাবে ট্রিট করবা। টিবির যে ক্যাটাগরি 1 ট্রিটমেন্ট রেজিমেন্টটা আমাকে বলো। আচ্ছা, ক্যাটাগরি 1 কাদেরকে দেওয়া হয়? নিউলি ডায়াগনোসড কেস। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা তাহলে ক্যাটাগরি 2 টিবি রেজিম আছে? জি স্যার। এটা কীভাবে দেয়? 4 FDC 6 মাস, সাথে আর কি দেয়? লিভোফ্লক্সাসিন। এটা কাদেরকে দেওয়া হয়? রিট্রিটমেন্ট কেস। কোনো কিছু বলতে না বলে শুধু রিট্রিটমেন্ট কেস বললে এনাফ। একটা নিউলি ডায়াগনোসড কেস, একটা রিট্রিটমেন্ট কেস, 2টা ক্যাটাগরি গেল। এখন আপনাদেরকে কোনো স্যার জিজ্ঞেস করতে পারে, আচ্ছা আপনি অ্যান্টিটিবি ড্রাগ দেওয়ার আগে রুগীকে কী করবেন? অ্যান্টিটিবি ড্রাগ দেওয়ার আগে রুগীকে কী প্রশ্ন করবেন? অ্যান্টিটিবি ড্রাগ দেওয়ার আগে রুগীকে প্রশ্ন করতে হবে যে স্যার আমি 2টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, স্যার সে আগে কখনো অ্যান্টিটিবি ড্রাগ পাইছে কিনা, না পাইলে সেটা কতদিন পাইছে, আর লাগে রুগীর ওয়েট কত। ঠিক আছে, তাহলে স্যার আপনি অ্যান্টিটিবি ড্রাগ দেবেন, দেওয়ার আগে কী দেখতে চান? স্যার ওয়েট দেখতে চাই। আর কিছু জিজ্ঞেস করতে চান? জি স্যার সে আগে কখনো অ্যান্টিটিবি ড্রাগ পাইছে কিনা, না। যদি আগে কখনো অ্যান্টিটিবি ড্রাগ পায়, 1 মাসের বেশি পায়, তখন সেটা ক্যাটাগরি 2 অ্যান্টিটিবি থেরাপি হবে। এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, স্যাররা এটা জিজ্ঞেস করে। আর ওয়েট কেন স্যার? অ্যান্টিটিবি ড্রাগ ওয়েট অনুসারে দেওয়া হয়। আপনারা মনে রাখবেন, স্যার যে পরীক্ষা জিজ্ঞেস করেই ফেলে, ইউজুয়ালি করবে না। 30, তো আপনি মনে রাখেন 35 to 55, এই যে ওজন, এই ওজনের আসলে হবে 37 to 54। আপনি একটু মনে রাখেন 35 to 55,
3টা এনটিটিভি ড্রাগ পাবে, 3টা 4FDC পাবে, 3টা 3FDC পাবে, 3টা। এর কম হলে ওজন 2টা পাবে ডেইলি, মানে 4FDC পাবে 2টা প্রথম 2 মাস, তারপরের 4 মাস 4FDC, যে 2FDC 2টা। মানে ওজন হলে কি এই ওজনের ভিত্তিতে কয়টা ট্যাবলেট খাবে এটা ডিটারমাইন হবে। 37 থেকে 54 3টা, 54-এর উপরে 4টা, 37-এর কম 2টা ট্যাবলেট ডেইলি, ঠিক আছে। এইটা অনেক সময় জিজ্ঞেস করে ফেলে, আপনার তোটুকু বললে এনাফ। তারপর স্যার জিজ্ঞেস করবে, আচ্ছা এনটিটিভি ড্রাগের একটা একটা করে সাইড এফেক্ট আপনি বলেন। একটা একটা করে সাইড এফেক্ট বলতে বলে যেটা স্পেসিফিক সাইড এফেক্ট ওইটা বলবেন। আর সবগুলো ড্রাগ কী করে? হেপাটাইটিস করে, স্কিন র্যাশ করে। সব এনটিটিভি ড্রাগ কী করে? হেপাটাইটিস। আর যদি বলে সাইড এফেক্ট বলো, স্যার যে রিফাম্পিসিন হেপাটাইটিস, স্কিন র্যাশ, ঠিক আছে, এই দুইটার প্রত্যেকটা ক্ষেত্রে বলবেন। তারপর একটা একটা করে আপনি যে কী করবেন, যেমন ধরেন পাইরাজিনামাইডের ক্ষেত্রে কী হয়? গাউট। ইথামবিউটরের ক্ষেত্রে কী হয়? রেট্রোভাল বা নিউরাইটিস। তারপর আপনার আইসোনিয়াজের ক্ষেত্রে কী হয়? 3টা INH, তাই তো, ইরিটেশন মানে সাইকোসিস, নিউরোপ্যাথি, হেপাটাটক্সিসিটি, 3টা। আপনি এই 3টা বললে এনাফ, ঠিক আছে। স্যাররা এনটিটিভি ড্রাগের সাইড এফেক্ট জিজ্ঞেস করবে। জাহাঙ্গীর আলম স্যার জিজ্ঞেস করেন এক সময়, আচ্ছা ড্রাগ যে দিলেন, রুগী আপনাকে আপনার কী বলে দেওয়া উচিত? রুগীকে ড্রাগ দেওয়ার সময় কী কাউন্সেলিং করবেন? অথবা স্যার বলে, আপনি রুগীকে ড্রাগ দিয়েছেন, রুগী 2 দিন পর আইছে যে তার অসুবিধা হচ্ছে, কী অসুবিধা হইতে পারে? তখন আপনাকে বলতে হবে, স্যার আমি রুগীকে বলে দিব যে রুগীর প্রস্রাবের রং কমলা বা লাল হতে পারে, এতে ভীত হবেন না, ওষুধ চালিয়ে যাবেন। এটা রিফাম্পিসিনের একটা অ্যাডভার্স ইফেক্ট, এই জন্য ওষুধ বন্ধ করা লাগে না। এছাড়া আমি বলে দেবো, যদি তার পেটে মানে চোখ হলুদে মানে জন্ডিস আসে, স্কিন র্যাশ আসে, চামড়ায় লাল লাল দাগ যদি আসে, ইফ দ্যার ইজ হাইপার জয়েন্ট পেন যদি হয়, ভিজুয়াল প্রবলেম হয়, সে ইমার্জেন্সি ডক্টরের কনসাল্ট করবে। তো স্যার জানতে চাই যেইটা যে প্রস্রাবের রং লাল বা কমলা হতে পারে, এই কথাটা আপনি রুগীকে বলবেন কি না? তার ওষুধ ছাড়ার সময় রুগীকে কী বলে, কী অ্যাডভাইস দিবেন? যে স্যার যে যক্ষার ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ডটস কর্নারে পাওয়া যায়। আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা আপনারা কি শুনতে পারতেছেন? বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা তাহলে স্যার যেটা জানতে চাই 2টা জিনিস, যে এটা কই পাবে? এটা স্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডটস কর্নার বা যে কোনো জায়গায় ডটস কর্নারে পাবে। ডিরেক্টলি অবজার্ভ ডটস কর্নারের অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করে জালাল স্যার, তাহলে ডটস কর্নারে পাবে। এর মানে কি স্যার, মানে রুগীরকে ডিরেক্ট সুপারভাইজ করে ওষুধটা খাওয়াবে। মানে ওরা বলবে যে স্যার যে ডটস কর্নারের স্বাস্থ্যকর্মী আসে সে সপ্তাহে 3 দিন স্যার রুগীর বাসায় গিয়ে রুগীকে ওষুধ দিয়ে আসবে, বা রুগী আসবে সপ্তাহে 3 দিন, ওরা কথা বলে রুগীকে ওষুধ খায় কিনা জিজ্ঞেস করবে, ডিরেক্টলি অবজার্ভ করবে। আর কি স্যার, রুগীর প্রস্রাবের রং কমলা বা লাল হতে পারে, এতে রুগী ভীত হবে না, এটা আমি স্যার রুগীকে বলে দিব। আর সাইড এফেক্ট সম্পর্কে কাউন্সেল করব, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা বাকি সব কিছু পারবেন, এইগুলো একটু জিজ্ঞেস করবে স্যাররা, ঠিক আছে। আচ্ছা তারপর নিউমোনিয়া একটা এক্সরে থাকবে, এটা তো সহজ। স্যার বলবে যেটা যে আপনি বললেন একটা, আপনি কি বলবেন স্যার? দ্যার ইজ হোমোজেনাস অপাসিটি, অথবা দ্যার ইজ এন অপাসিটি। ধরেন রাইট, আপনাদের একটা থাকে রাইট লোয়ার লোবে থাকে, দ্য রাইট লোয়ার লোব উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম। যদি বুঝতে পারেন তাহলে এয়ার ব্রঙ্কোগ্রাম বইলেন, আর যদি বুঝতে না পারেন তাহলে এয়ার ব্রঙ্কোগ্রাম বইলেন না। বুঝতে পারলে যদি এয়ার ব্রঙ্কোগ্রাম বলেন, জাহাঙ্গীর আলম স্যার বলে আমার এয়ার ব্রঙ্কোগ্রামটা একটু দেখান, তখন আকাশে বাতাসে উত্তর দিলে সমস্যা। আপনি যদি এয়ার ব্রঙ্কোগ্রাম বুঝেন তাহলে আপনি বললেন, আমাদের কোনো অসুবিধা নাই, ইটস এ ভেরি গুড আনসার। আপনাদের একটা এক্সরে থাকবে এরকম, ধরেন হার্ট, লাং, হ্যাঁ, এর মধ্যে ধরেন এখানে একটা সাদা একটা অংশ থাকবে। সাদাটাকে আমরা যদি এয়ার ব্রঙ্কোগ্রাম আমরা কীভাবে বুঝি? এয়ার ব্রঙ্কোগ্রাম হলো গিয়ে যে এয়ার ফিল্ড ব্রঙ্কাই বোঝা যায় আর কি, মানে
কীভাবে বুঝলাম? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বলবেন স্যার দ্যার ইজ এ opacity in the right lower lobe with air bronchogram within it. এতটুকু যদি বলতে পারেন তাহলেই এনাফ। তখন আপনি যে তার রাইট লোবার ডিস্ট্রিবিউশন দেখে তা ওকে বলবেন যে এটা লোবার নিউমোনিয়া, যেহেতু কোনো ট্রাকিয়া শিফটিং নাই সেজন্য এটা কোলাপস না। ঠিক আছে, আচ্ছা। তো নিউমোনিয়ার যে এক্সরে থাকবে এখানে এটাই জিজ্ঞেস করবো যে অর্গানিজমের নাম বলো। তারপর জিজ্ঞেস করবে ট্রিটমেন্ট। আপনি যে বললাম যে ট্রিটমেন্ট প্রিন্সিপাল তিনটা, এই তিনটা বলবেন অ্যাকর্ডিং টু অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু কার্ভ 65 স্কোর। এই তখন কার্ভ 65 স্কোর কি এটা জিজ্ঞেস করবে। আচ্ছা, এর পরবর্তী কোয়েশ্চেন যেটা থাকবে যে অর্গানিজমের ভাগ হবে যে এটিপিক্যাল অর্গানিজমগুলোর কী নাম, এটা আপনাদের সাথে আমরা আলোচনা করে বসছি। সেখানে আর বেশি কিছু জিজ্ঞেস করবেন, এটা বুঝতে পারলে আমরা খুশি। তবে এয়ার ব্রঙ্কোগ্রাম বলতে হলে অবশ্যই চিনে বলতে হবে। এয়ার ব্রঙ্কোগ্রাম আপনারা তো দেখছেন আশা করি, না দেখলে আজকে একটু পড়বেন। তো এখানে একটা প্রশ্ন আসে, হোয়াট ইজ কনসোলিডেশন। আপনি বললেন যে স্যার রাইট লোয়ার লোব কনসোলিডেশন, ডিডি কি কজ স্যার নিউমোনিয়া। কনসোলিডেশনের কমন এবং ইউজুয়াল কজ হলো নিউমোনিয়া। এছাড়া টিবিতেও কনসোলিডেশন হইতে পারে, আরও অনেক ডিজে কনসোলিডেশন হইতে পারে। যদি আপনি বলবেন স্যার এটা নিউমোনিয়া বললে হবে, অথবা আপনি যদি বলেন স্যার রাইট লোয়ার লোব কনসোলিডেশন ইটস কি কজ স্যার নিউমোনিয়া। কনসোলিডেশন রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বললে বলা উচিত কনসোলিডেশন, রাইট লোয়ার লোব কনসোলিডেশন বা রাইট মিডল লোব কনসোলিডেশন। হোয়াট ইজ দ্য কজ নিউমোনিয়া। আচ্ছা, স্যার তো বলতে পারে হোয়াট ইজ কনসোলিডেশন। এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন, তা আপনাকে জানা থাকতে হবে এক্সুরেটিভ সলিডিফিকেশন অফ লাং প্যারেনকাইমা ইজ কল্ড কনসোলিডেশন। মানে আপনার লাংসে একটা অর্গানিজম ঢুকলো, সেখানে ইনফ্লামেশন হইল। ইনফ্লামেশন হলে কী হবে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়বে, সেখানে এক্সুরেশন অফ ফ্লুইড হবে। এক্সুরেশন অফ ফ্লুইড যখন হবে তখন লাংসের যে এলভিওলাইগুলো আছে সেগুলোতে এক্সুরেশন মানে ইনফ্লামেটরি এক্সুরেট এসে জমা হবে। সেগুলো যখন সলিডিফিকেশন হবে তখন তারা কি হবে, যেহেতু ইনফ্লামেটরি সেটা যখন সলিডিফিকেশন হবে তখন মানে এক্সুরেশনটা যখন লিকুইড থেকে শক্ত হবে তখন তারা কি করবে, একটা অপেক শ্যাডো তৈরি করবে, এলিভিওলাই এগুলো অপেক হয়ে যাবে, ঠিক না। কিন্তু যে ব্রঙ্কিউল এগুলো আছে এলিভিওলাই এগুলার মানে যে রেসপিরেটরি ব্রঙ্কিউল টার্মিনাল ব্রঙ্কিউল সেইগুলোতে তো আপনার মানে এক্সুরেশন ইউজুয়ালি কম হবে, ইনফ্লামেশন বেশি যায় না, তো ওইগুলোর মধ্যে এয়ার থাকবে। এই যে আপনার নিউমেরাস এলিভিওলাইতে এক্সুরেটিভ সলিডিফিকেশন হইল, এর মাঝখানে এই যে ব্রঙ্কিউলগুলোতে এয়ার রয়ে গেল, ঠিক আছে। এর ফলে আপনি কি দেখবেন, এক্সুরেটিভ সলিডিফিকেশনের জন্য আপনি দেখবেন একটা অপেক শ্যাডো, আর এই অপেক শ্যাডোর মাঝখানে ব্রাঞ্চিং প্যাটার্নে কিছু এয়ার ফিল্ড স্পেস থাকবে। যেহেতু এখানে এয়ার আছে ব্রঙ্কিউলগুলোতে এগুলো কী থাকবে, কালো থাকবে। ওই এয়ার ফিল্ড স্পেসটাকে বলে এয়ার ব্রঙ্কোগ্রাম। ফলে যে অপাসিটিটা পাওয়া যাবে এটা আপনি অপাসিটি বলবেন, এটা অনেক সময় একটু ইনহোমোজেনাসিটি থাকে, তো আপনি বলবেন দ্যাট ইজ এ অপাসিটি অথবা রেডিও অপেক শ্যাডো উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম। কেন রেডিও অপেক শ্যাডো? ডিউ টু সলিডিফিকেশন অফ এক্সুরেট ইন দ্য এলভিওলাই, ঠিক না। আর যে এয়ার ব্রঙ্কোগ্রাম এটা কি, এয়ার ফিল্ড যে ব্রঙ্কিউলগুলো রয়ে গেছে ইনফ্লামেশনে থেকে বেঁচে গেছে কিছু ব্রঙ্কিউল, এইগুলাতে আপনার এয়ার থাকার কারণে এগুলা একটু কী থাকে, রেডিওলুসেন্ট থাকে। এই রেডিওলুসেন্ট যে ব্রাঞ্চিং প্যাটার্নে ব্রঙ্কিউল এটাকে বলা হয় এয়ার ব্রঙ্কোগ্রাম। এতটুকু না বুঝলেও চলে, আপনি কনসোলিডেশনের সংজ্ঞাটা মুখস্থ করবেন যে এক্সুরেটিভ সলিডিফিকেশন অফ লাং প্যারেনকাইমা ইজ কল্ড কনসোলিডেশন। কজ কি স্যার নিউমোনিয়া, ঠিক আছে। এতটুকু বলতে পারলে আমরা খুশি। আচ্ছা, আরেকটা আপনাদের থাকবে সুন্দর একটা এক্সরে, মোটাসোটা একটা অপাসিটি, তার বর্ডারটা ইরেগুলার, ঠিক আছে। এই যে ইরেগুলার বর্ডারের মানে সানরে অ্যাপিয়ারেন্সওয়ালা একটা অপাসিটি, এইটাকে আপনার মাসলেশন। হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস? স্যার রাইট সাইডেড মাসলেশন অব লাং। কী কজ স্যার? ব্রঙ্কিয়াল কার্সিনোমা। শেষ।
তখন স্যাররা আপনাকে জিজ্ঞেস করবে এই রোগীর ক্লিনিক্যাল ফিচার কী হতে পারে। তো ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্লিনিক্যাল ফিচার মুখস্থ করতে হবে কয়েকটা আর কি, ধরেন স্যার কাফ, হিমোপটাইসিস, চেস্ট পেইন, ব্রেথলেসনেস, ফিভার ইউজুয়ালি বলবেন না, বা বললে শেষে বলবেন। কি সাইন পেতে পারেন স্যার? চেস্ট এক্সামিনেশনের ফিচার্স অফ মাসলেশন। আর কি পাওয়া যাবে স্যার? ফিচার্স অফ প্লুরাল এফিউশন। তো এই রোগীর ক্ষেত্রে বলবেন স্যার এটা মাসলেশনের ফিচার পাবো, তাহলে মাসলেশনের ক্লিনিক্যাল ফিচারটা একটু মুখস্থ করে আসবেন, চেস্টের ফাইন্ডিংগুলা। আচ্ছা, তারপর স্যার বলে জেনারেল এক্সামিনেশনে কী পাবেন? অন্তত বললেন স্যার এনিমিয়া, লিম্ফেডোনোপ্যাথি, ক্লাবিং, এগুলো তো বলতে হবে, সার্ভাইকাল লিম্ফেডোনোপ্যাথি, ক্লাবিং। আচ্ছা, ক্লাবিং, ওকে। তখন স্যার ওর আচ্ছা ব্রঙ্কিয়াল কার্সিনোমা কয় ধরনের আছে? তাহলে আচ্ছা আমরা আস্তে আস্তে আসি। ক্লিনিক্যাল ফিচার মধ্যে সিমটম, সাইন জিজ্ঞেস করবে, আর সাইন মানে যে ফিজিক্যাল সাইন অফ মাসলেশন তো আপনারা মুখস্থ করে আসবেন। এরপর জিজ্ঞেস করবে আচ্ছা এই রোগীটার ইনভেস্টিগেশন আপনি কী করবেন? আপনি সহজ ইনভেস্টিগেশন আনবেন স্যার, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর করবো, স্পেশালি এনএচআর যেটা শুনতে চাইবে, সিবিসি উইথ ইএসআর। স্যার চেস্ট এক্স যেহেতু করা আছে আমরা স্পুটাম এক্সামিনেশন করব ফর ম্যালিগনেন্ট সেল, জিন এক্সপার্ট বা এফবি স্টেন, এটা তো অবশ্যই সাথে করব। হ্যাঁ, এরপর বলবেন স্যার আমরা সিটি স্ক্যান অফ চেস্ট উইথ কন্ট্রাস্ট করব। ঠিক আছে, প্রথমেই সিটি স্ক্যানে আসবেন না, সিবিসি উইথ ইএসআর, স্পুটাম এক্সামিনেশন ফর ম্যালিগনেন্ট সেল, সিটি স্ক্যান অফ চেস্ট উইথ কন্ট্রাস্ট। এরপর আপনি বলেন স্যার সিটি স্ক্যানে যদি এটা, তো স্যার বলে ব্রঙ্কোস্কোপি করবো না, তখন বলেন স্যার ব্রঙ্কোস্কোপিও করবো, ব্রঙ্কোস্কোপি অ্যান্ড বায়োপসি। কখন আমরা আর কি করা যায়? সিটি গাইডেড বায়োপসি করা যায়, সিটি গাইডেড এফএনএসি করা যায়, আর ব্রঙ্কোস্কোপি অ্যান্ড বায়োপসি করা যায়। মানে আমরা সিটি স্ক্যান অফ চেস্ট করবো, সিটি স্ক্যান অফ চেস্ট করে স্যার ইফ দ্য লেশন ইজ পেরিফেরালি সিচুয়েটেড, দেন আমরা স্যার সিটি গাইডেড ফাইন নিডল এক্সপিরেশন অ্যান্ড সাইটোলজি করবো। আর ইফ দ্য লেশন ইজ সেন্ট্রালি, ইফ দ্যার ইজ সেন্ট্রাল লেশন, তো যে তখন আমরা ব্রঙ্কোস্কোপি অ্যান্ড ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি করতে পারি স্যার। মানে আমার কথাটা কি বুঝতে পারছেন? কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, স্পুটাম এক্সামিনেশন ফর ম্যালিগনেন্ট সেল, দেন স্যার সিটি স্ক্যান অফ চেস্ট উইথ কন্ট্রাস্ট করবো স্যার। স্যার বলে ম্যালিগনেন্ট সেল হলে কী হবে? কন্ট্রাস্ট এনহান্সমেন্ট হবে। তারপর কী করবো? কীভাবে আপনি ডায়াগনোসিস কনফার্ম করবেন? স্যার আমি ইফ দ্য লেশন সিটি স্ক্যান অফ চেস্টে যদি লেশনটা পেরিফেরালি পাওয়া যায়, তাহলে স্যার আমি সিটি গাইডেড এফএনএসি অথবা সিটি গাইডেড কোর বায়োপসি করতে পারি কনফার্মেশনের জন্য। আর যদি সেন্ট্রাল লেশন থাকে তাহলে আমি ব্রঙ্কিওস্কোপি ফলোড বাই ব্রঙ্কিয়াল বায়োপসি করতে পারি। এটা হলো গিয়ে আপনার ডায়াগনস্টিক অ্যাপ্রোচ। তারপর হলো গিয়ে আপনার ট্রিটমেন্ট। এর আগে জিজ্ঞেস করবে আচ্ছা তাহলে যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা কয় ধরনের আছে? আপনি 4টা টাইপ বললেন। 4টা টাইপ জিজ্ঞেস করলে আমাদের যে জালাল স্যার জিজ্ঞেস করতে পারেন যে আপনাকে যে এই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কি, কোন টাইপে কোন ধরনের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হয়? আপনারা তো জানেন যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম জিনিসটা কি। দিজ আর দ্য সিমটম কমপ্লেক্সেস প্রেজেন্ট ইন ক্যান্সার বিয়ারিং পেশেন্ট হুইচ ক্যান নট বি এক্সপ্লেইনড বাই দ্য local or systemic local spread or local or systemic spread of the cancer or due to the hormone secretion indigenous to the tumor site। তাই তো, মানে এই সিমটমগুলো কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। লোকালি ক্যান্সারের লোকাল প্রেজেন্স বা ডিস্টেন্ট মেটাস্ট্যাটিক প্রেজেন্ট, অথবা ক্যান্সার সাইটের স্পেসিফিক, ধরো থাইরয়েড হরমোন সিক্রেশন, এরকম ক্যান্সার সাইটের হরমোনাল সিক্রেশন যেটা ব্যাখ্যা করা যায় না। তাই তো তখন স্যার জিজ্ঞেস করছি স্মল সেল কার্সিনোমাতে কোন ধরনের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম পাওয়া যায়, আর স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কোন ধরনের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম পাওয়া যায়। ঠিক আছে, এই যে বায়োপসিতে আপনি যখন যাবেন তখন জিজ্ঞেস করবেন। তা আপনি একটা দুইটা সিমটম মানে যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলতে পারলে তো এনাফ, আপনাদেরকে বেশি জিজ্ঞেস করবে না। এক্ষেত্রে একটা প্রশ্ন লেগে যে স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা কি? SCC, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আপনারা মনে রাখবেন স্কোয়ামাস সেল কার্সিনোমা স্মোকারদের হয়, এটা সেন্ট্রালি হয়, এখানে ক্যাভিটেশন থাকে SC
সেন্ট্রাল, এস ফর স্মোকার, সি ফর সেন্ট্রাল লেশন, সি ফর কেভিটেশন অ্যান্ড সি স্কোয়ামার সেল কার্সিনোমা, আরেকটা সি ফর হাইপার ক্যালসিমিয়া। ঠিক আছে, তাহলে স্যার বলবে হাইপার ক্যালসিমিয়া কোনটাতে হয়? স্যার স্কোয়ামার সেল কার্সিনোমাতে হয়। ঠিক আছে, আর স্কোয়ামার সেল কার্সিনোমাতে কী হয়? এই যে আপনার এই হাইপার ক্যালসিমিয়া হয়, সেন্ট্রাল লেশন হয়। সবচেয়ে জরুরি স্মোকারদের কোনটা হয়? এখানে স্যার এই প্রশ্ন জিজ্ঞেস করবি, স্মোকারদের কোনটা বেশি হয়? স্যার স্কোয়ামার সেল কার্সিনোমা বেশি হয়। আর মেয়েদের কোনটা বেশি হয়? অ্যাডেনোকার্সিনোমা বেশি হয়, তাই না? এই একটা দুইটা প্রশ্ন জিজ্ঞেস করবে আর কি। আচ্ছা, আর ট্রিটমেন্ট সহজ। ট্রিটমেন্ট স্যার অ্যাকর্ডিং টু দ্য স্টেজ, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, আর কিছু জানা লাগবে না। স্টেজ যদি জিজ্ঞেস করে, লং কেসে জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে, কে জিজ্ঞেস করবো? যে আমাদের শিশির চক্রবর্তী স্যার জিজ্ঞেস করতো। স্যার যেহেতু নয়, আশা করা যায় কেউ তো আর জিজ্ঞেস করবে না। আচ্ছা, আচ্ছা একটা সেকেন্ড। তাহলে আপনাদের ট্রিটমেন্ট এইটা বললেই হবে, শেষ। তাহলে আপনাদের এই তিনটার বাইরে আশা করা যায় কোনো চেস্ট এক্সরে থাকবে না। নিউমোথোরাক্স যদি থাকে তাহলে একটু কপাল খারাপ আর কি। এটা থাকলে আপনাদের ইন্টারনাল এক্সটার্নাল যে কোনো যেটা নিয়ে আসবে, এটা আমাদের এখানে নাই। তো নিউমোথোরাক্স যদি থাকে তাহলে এটা বাদ দেন, আপনারা একটু পড়বেন আর কি। আচ্ছা, তো ইসিজিতে যেইটা সমস্যা আপনাদের, ইসিজিতে জাহাঙ্গীর আলম স্যার যদি সেকেন্ড হাফে থাকার সম্ভাবনা বেশি। আপনারা তো বোধহয় ফার্স্ট হাফ সবাই, তাই না? তাহলে আর বেশি আচ্ছা ঠিক আছে। তাহলে তারপরও জাহাঙ্গীর আলম স্যার থাকলে স্যার একটা প্রশ্ন করবে, ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনি আমার এসিজি ফাইন্ডিং বুঝাই দেন। স্যার জানে যে আপনাদের কাছে দুইটাই আছে, আমরা দুইটাই দিব, একিউট এস্টিলেটেড এমআই দিব অথবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দিব। ঠিক আছে, এটা স্যার ভালো করে জানে। স্যার আপনাকে ডায়াগনোসিস জিজ্ঞেস করবে না, স্যার আপনাকে বলবে যে আমাকে এস্টিলিভেশনটা দেখান, আমাকে কিউ ওয়েভটা দেখান, আমাকে টি ইনভার্সনটা একটু দেখান। তো এইটা ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এক্সরে সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, সেকেন্ড হাফ আছে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আপনাদের এক্সরে সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। আপনারা এক্সরেতে আরেকটা জিনিস কী করেন, আপনাদের মানে ফ্লো নষ্ট হয়ে যায়, বলেন প্লেন চেস্ট এক্সরে পিএবিউ, প্লেন চেস্ট এক্সরে না। আপনি বলবেন তো যে, তখন সারা জিজ্ঞেস করে আচ্ছা কন্ট্রাস্ট চেস্ট এক্সরে নামে কোনো এক্সরে আসেনি, তখন তো বিপদে পড়বেন, যে পড়ে যান, মানে ফ্লোটা নষ্ট হয়ে যায়। আপনি বলেন চেস্ট এক্সরে পোস্টেরিয়র ইন্টারভিউ শোয়িং, প্রথমে আপনি abnormal finding বলবেন, dense homogeneous opacity with curvilinear upper border obliterating the costophrenic and cardiophrenic angle of the right side involving right mid and lower zone বা আপার মিড লোয়ার জোন, যেইটা বুঝেন আপার জোন, মিড জোন আর লোয়ার জোন তো বুঝেন। আপার জোন হলো গিয়ে এন্টেরিয়র এন্ড অফ দ্য সেকেন্ড রিব পর্যন্ত হলো গিয়ে আপার জোন, সেকেন্ড রিবে থেকে ফোর্থ রিবের এন্টেরিয়র এন্ড হলো গিয়ে মিড জোন, ফোর্থ রিবের মানে এন্টেরিয়র এন্ডের নিচ থেকে হলো গিয়ে লোয়ার জোন। তাহলে আপনি যেটা বুঝছেন এটা বলেন, কোনো সমস্যা না। না বুঝতে পারলে রাইট সাইড অফ দ্য লাং এটা বললেও চলবে। তারপরে এই যে বললেন যে এই অবলিটার দ্য কোস্টোফ্রেনিক এন্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, বলার পরে আপনি যাবেন ট্রাকিয়াতে। ট্রাকিয়াতে যাওয়ার পরে তারপরে আপনি ট্রাকিয়া শেষ করার পরে কার্ডিয়াক যদি বুঝতে পারেন তাহলে বলবেন, না বুঝতে পারলে এত বেশি বলার প্রয়োজন নাই। তারপরে আপনি বলেন যে কি বনিথোরাক্স ডায়াফ্রাম, এয়ারওয়ে বনিথোরাক্স ডায়াফ্রাম, এই দুইটা অবশ্যই বলতে হবে। যে সবার শেষে বলবেন যে বনিথোরাক্স ইজ ইনটেক্ট, এটা বলে শেষ করবেন আর কি। আচ্ছা, মেসলেশনের এক্সরে ফাইন্ডিং, আপনি বলবেন যে স্যার দেয়ার ইজ এ
আপনার হোমোজেনাস অপাসিটি ইউজুয়ালি থাকে, অথবা বললাম স্যার দেয়ার ইজ এ রেডিও অপেক রাউন্ডেড শ্যাডো উইথ ইরেগুলার মার্জিন at right mid and upper and involving right mid and upper zone, ঠিক আছে। তারপরে বলতে হবে স্যার trachea centrally and with trachea centrally placed cardiac shadow is normal with intact cardiophrenic and costophrenic angle, diaphragm is normally placed and bony thorax is intact। যদি আপনার মেসলেশন থাকে আপনার দেখা উচিত বনি থোরাক্স, কিন্তু এতদূর পর্যন্ত আপনারা পারবেন না বনি থোরাক্সে কোনো রিব ডিস্ট্রাকশন আছে নাকি, আপনি এতটুকু বললেই হবে। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা ফার্স্ট হবে কে বসবে, এটার উত্তর কি এখন দেওয়া যাবে নাকি? এটার উত্তর পরীক্ষার সময় টুইস্ট থাকবে, এখন ওগুলা পুরোপুরি ঠিক হয় নাই। আচ্ছা, তাহলে আমরা ইসিজিতে আসি। অ্যাকিউট এস্টিলেটেড এমআই, এনআইএস স্যার প্রশ্ন করবে আপনাদেরকে যে তুমি আসো গ্রামে, একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন করবো যে তুমি আর বাসায় একটা সমস্যা হইলো, যে বাসায় এরকম এরকম হইলো, বাসার পাশে একটা জায়গা তুমি সিজি করাইলে, এখন কি করবা? আর একটা প্রশ্ন করো তুমি ওয়ার্ডে আসো, তোমার কাছে একটা রুগী আসছে, প্রশ্ন কিন্তু বুঝবেন ওই উপজেলায় আসো বা ওয়ার্ডে আসো, যে দুইটার কিন্তু উত্তরের শুরুটা একটু ভিন্ন হতে হবে, তাই না? তাহলে আপনাদের ইসিজি জি দেখে ডায়াগনোসিস, এটা তো সবাই ডেসক্রিপশন অ্যান্ড ডায়াগনোসিস তো সবাই বলতে পারবেন। আপনারা পরীক্ষার হলে এতটুকু নার্ভাস হয়ে যান তোমরা যে কী করো, যেটা এস্টিলেটেড এমআই এটা বলতে পারছো স্যার এমআই, স্যার বলি এমআই আগে বেশি কিছু নাই স্যার, এন্টেরিয়র এমআই, আর কি আছে স্যার এস্টিলেটেড এমআই, এরপর স্যার অ্যাকিউট এস্টিলেটেড এমআই, ততক্ষণে স্যার বিরক্ত হয়ে গেছে। এরপর আপনাদের মধ্যে কিছু আছে বুদ্ধিমান, এদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, যেমন ধরো বুঝতে পারতেছেন এমআই কিনা না। কিছু যে ছেলে মেয়ে থাকে, ধরুন আগের বার একটা মেয়ে দেখছিলাম, সে উপরের ইসিজিটা হাতে নিয়ে যে নিচে ইসিজি ছিল ওইটা দেখছে, ওইটা এট্রিয়াল ফিব্রিলেশন, মানে এটা তো এমআই, খুব সুন্দর, কোনো সমস্যা না। তারপর লোকে যে তোমাদেরকে যদি কেউ বলেও দেয় বা কোনো যদি হিন্টস পাও এটা এমআই, তখন স্যারকে গিয়ে কি এই হিন্টস গিয়ে কি স্যারকে বলতে হবে। যেমন ধরো তোমরা এই সকল ভুল পরীক্ষা করলে যে করবা না, একবার পরীক্ষা হলে স্টুডেন্ট দুইটা ইসিজি দেওয়া হয়েছে, একটা এমআই একটা এট্রিয়াল ফিব্রিলেশন, স্টুডেন্ট পরীক্ষা হলে গেছে স্যার ইসিজি দিছে, তো বলতেছে এটা কি স্যার এস্টিলেটেড এমআই, যে স্যার বলে আরেকটা ইসিজি আছে না, বলে জি স্যার আছে, ওইটাতে কি আছে স্যার, ওইটাতে এট্রিয়াল ফিব্রিলেশন আছে। তো বলে এটা আপনাকে কে বলছে যে আরেকটা ইসিজি আছে? এটা তো বিরাট ঝামেলা, মানে আপনার সাথে আপনার রেজিস্টারকে নিয়েও এটা আটানি লাগবে। তা আপনারা বলছে আর ইসিজি আছে নাকি স্যার, আমি তো আর জানি না। না, আপনি তো একটু মাথা কাটাতে হবে আপনার পরীক্ষার হলে, এটা বলার উদ্দেশ্য এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে পরীক্ষা হলে একটু বুদ্ধিমান হতে হবে আর কি। স্যার আপনাকে টোপ দিচ্ছে, আপনি টোপ গিলতেছেন, এটা তো বিরাট ঝামেলা। তো আপনি দেখবেন কি পাচ্ছেন, কনফিউশন থাকলে একটু ডানে বামে তাকাবেন যে আর কোনো ইসিজি আছে নাকি, তো ওইটা কী, ওইটা যদি একটা ফিব্রিলেশন বুঝতে পারেন তাহলে তো এটা এমআই, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। যাই হোক, এরকম আপনি পরীক্ষা হলে বুঝতে পারবেন যে একটা দুইটা ইসিজির মধ্যে পার্থক্য, আপনার আগে যে গেছে এরা এমআই পাইছে বা কেউ বলছে একটা ফিব্রিলেশন পাচ্ছে, তখন তো আপনি মোটামুটি কনফিডেন্ট। এখন আপনি গিয়ে যে দেখলেন যে এটা এট্রিয়াল ফিব্রিলেশন বুঝতেছেন না, তাহলে একটু উপর নিচ যদি করতে পারেন তাহলে করবেন। যদি দেখা যায় যে স্যার দুইটা সিজি রাখছে, আপনার উপরে সিজিটা নিতে বলছে, তো আপনি উপরে সিজিটা নিলেন, নিয়ে একটু মুভমেন্ট করলেই তো আপনি নিচের ইসিজিটা বুঝতে পারেন যে কী আস। যদি এরকম কোনো হিন্টস পান, হিন্টস না পাইলে আপনার জন্য ভালো লেগে যেটা আপনি যে ইসিজিটা পাচ্ছেন সেটাকেই ভালো করে বোঝা, আপনার প্রিপারেশন ভালো থাকলে কোনো কিছু দিয়ে আপনাকে আটকানো যাবে না। আচ্ছা, আমরা আসি ইসিজিতে। তো ডেসক্রিপশন অ্যান্ড ডায়াগনোসিস তো আপনাকে পারতেই হবে, ঠিক আছে। তারপরে আসবে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট। এক, এস্টিলেটেড এমআই থাকলে আপনাকে আর ট্রোপোনিন আই করা লাগবে, এটা জিজ্ঞেস আর করবে না। এস্টিলেশন আছে মানেই আর আমরা ট্রোপোনিন আইয়ের জন্য ওয়েট করবো না, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, এইগুলো এক ধরনের কোয়েশ্চেন, যে ডেসক্রিপশন, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট। আরেকটা কোয়েশ্চেন হলো গিয়ে, আর এইখানে যে আমাদের যদি মাহাজুয়া ম্যাডাম বা
আমাদের প্রাইভেটের এক্সটার্নালরা আসলে ওনারা সহজ প্রশ্ন করেন, ওনারা জিজ্ঞেস করেন, বাবা এই যে ইসিজি আসলো বললা যে স্টিলেবেটেড এমআই, এই রুগী তোমার কাছে কী ধরনের ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে? তাহলে প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার, দুইটা। আর আমাদের স্যাররা, এনায়েত স্যার, জাহাঙ্গীর স্যাররা আপনাকে সিনারিও দিবে যে ধরেন আপনি হাসপাতালে আসেন ডিউটিতে, 1 নম্বর সিনারি, আপনি পাশ করছেন, ইন্টার্ন ডক্টর হয়ে গেছেন, পরীক্ষা হলে শুনলে খুব ভালো লাগবে এটা যে ইন্টার্ন ডক্টর হয়ে গেছেন। এরপর কি, এরপর আপনাকে বলো যে একটা রুগী এসে বললো সিভিয়ার চেস্ট পেইন 1 ঘন্টা থেকে, তা কী করবেন? স্যার আমি জিজ্ঞেস করবো সাইট, কারেক্টার। স্যার বললো সেন্ট্রাল চেস্ট পেইন, আপনি একটু সময় খাবেন। স্যার কারেক্টার, স্যার বললো সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন, স্কুইজিং বা হেভি চেস্ট হেভিনেস আছে, একটু ব্রেথলেসনেস আছে, কী করতে চান এখন? স্যার আমি হিস্ট্রি ইমিডিয়েটলি, স্যার আমি হিস্ট্রি নেব, ফিজিক্যাল এক্সামিনেশন করবো এবং ইমিডিয়েটলি স্যার আমি ইসিজি অ্যারেঞ্জ করবো। একসাথে বলবো স্যার আই উইল সিমিলটেনিয়াসলি অ্যাসেস দ্য পেশেন্ট বাই র্যাপিড হিস্ট্রি এক্সামিনেশন অ্যান্ড ইমিডিয়েটলি আই উইল অ্যারেঞ্জ এন ইসিজি। হিস্ট্রি এক্সামিনেশন না ইসিজি করে ফেলবেন। রুগীর চেস্ট পেইন বললো, রুগীর তো চেস্ট পেইন এটা হারপেটিক নিউরালজি হইতে পারে, তাই না? তা আপনি এমনভাবে উত্তর দিবেন আপনাকে যাতে আটকানো না যায়। আর স্যার যদি বলে যে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসছে 1 ঘন্টা ধরে, এটা মানে স্যার আপনাকে পুরোপুরি টু দ্য পয়েন্ট বলছে, স্যার আই উইল অ্যাসেস দ্য পেশেন্ট অ্যান্ড সাইমালটেনিয়াসলি অ্যারেঞ্জ এন ইসিজি। আচ্ছা স্যার বললো ইসিজি অ্যারেঞ্জ করবেন, এই নেন ইসিজি। স্যার এরকম দিবে, এনায়েত স্যার এই ইসিজিতে কী আছে বলেন? তারপরে বলে স্যার একটু স্টিলেবেটেড এমআই। তো আপনাকে বলছে আপনি হাসপাতালে আসেন, এখন কি করবেন স্যার? তখন আপনি কি বলবেন? স্যার হসপিটালাইজেশন, রুগী তো স্যার বলে রুগী তো অলরেডি হসপিটালে আসে, ঠিক না? তাহলে এই রুগীর ক্ষেত্রে তো হসপিটালাইজেশন বলার কোনো প্রয়োজন নেই। স্যার বলছে এনআইএস স্যার কিন্তু জিজ্ঞেস করে আপনি কি করবেন? তা আপনি তো মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন, আপনি কি করবেন মানে হলে কি আমি কি করবো? আমরা উত্তরে আসতেছি। একটা হলে একটা সিনারিও যে হসপিটালাইজেশন, আপনি হসপিটালে ইন্টার্নশিপ আছেন। আরেকটা বললো স্যার ধরেন আপনার টিচার গ্রামে গেছেন, আপনার টিচার এসে আপনাকে বলছে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন 1 ঘন্টা থেকে, সাথে একটু সুয়েটিং আছে, অথবা এটা বললো, আপনি বলেন স্যার আই উইল সিমultaneously অ্যাসেস দ্য পেশেন্ট অ্যান্ড অ্যারেঞ্জ এন ইসিজি। আচ্ছা তা ইসিজিতে কী চান? স্যার বলো আচ্ছা আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে একটা ইসিজি করছেন, এই নেন ইসিজি। এই একটা প্রশ্ন। তাহলে আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সে পাইছেন কী করবেন, ঠিক আছে? অথবা একটা পাশের ফার্মেসিতে ইসিজি করছেন, এই নেন ইসিজি। একটা প্রশ্ন। আর একটা তখন কী হবে? অ্যাপ্রোচ হবে 2টা। স্যার বললো ইসিজি পাইছি নর্মাল, আর আরেকটা বললো ইসিজিতে পাইছি এই নেন ইসিজি, এটা একুইট স্টিলেবেটেড এমআই, মানে আপনি ইসিজি দেখে বুঝলেন স্টিলেবেটেড এমআই। হ্যাঁ, আর আরেকটা হইতে পারে স্যার বললো ইসিজি পাইছে নর্মাল, এখন কি করবা? আমার কি প্রশ্ন বোঝা গেছে? আপনাদের প্রশ্ন আসবে ক্লিনিক্যাল ফিচার, ম্যানেজমেন্ট, এরপর প্রশ্ন আসবে সিনারিও বেসড, যে আপনি হসপিটালে আসেন ইন্টার্ন হিসেবে কী করবেন, আপনি কমিউনিটিতে আসেন কী করবেন 2। আরেকটা প্রশ্ন হলো আপনি ইসিজি করছেন, ইসিজিটা নেন, স্যার স্টিলেবেটেড এমআই, গুড। প্রশ্ন আসবে ম্যানেজমেন্ট, ইসিজি করছেন, স্যার বলে ইসিজি নর্মাল পাইছেন, এখন কি করবেন? আমার প্রশ্ন বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমটাতে আসি ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার বলতে বললে বাস্তবতা হলে গিয়ে আপনাকে পরীক্ষা হলে জিজ্ঞেস করে, বিডিএস না এমবিবিএসের পরীক্ষা হলে জিজ্ঞেস করা হয় চেস্ট পেইনটা কই থাকে আমাকে দেখাও। চেস্ট পেইনটা সাইট অফ চেস্ট পেইন দেখাতে পারেন, এটা কেমন, মানে এরে পাস দেওয়া কীভাবে সম্ভব আপনারই বলেন? তা আপনি বলবেন স্যার সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন with pressing band-like sensation or squeezing in nature, with a radiation to arm, joint, neck, not relieved by rest, associated with sweating, nausea, vomiting and breathlessness। মুখস্থ, এটা মুখস্থ। স্যার বলবে আপনি একই সাথে বলবেন স্যার সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন with pressing band-like sensation or squeezing in nature, having radiation to arm, joint, neck, associated with nausea, vomiting and sweating and breathlessness। এতটুকু বলতে পারেন, খুব ভালো। তারপর স্যার আপনাদেরকে জিজ্ঞেস করবে, তো অনেক সময় যে স্যার ম্যাডাম জিজ্ঞেস করছে রুগী কী বলবে কোন জায়গায় চেস্ট পেন হয়,
তো আপনাকে বলতে হবে স্যার এইভাবে, মানে বাম দিকটা হয়ে যাবে স্যার, সেন্ট্রাল টু বাম দিক এরকম স্যার, এইভাবে আপনি রুগীকে কী দেখাবেন, এই বইতে যে ছবিটা আছে এটাই দেখাবেন স্যার, এভাবে চেস্ট পেন হয়, এই যে জায়গাটা স্যার, স্যার চেস্ট পেন হয় এই জায়গাটাতে, হ্যাঁ। আর কীভাবে স্যার এই দিকে রেডিয়েশন হতে পারে, এই দিকে হইতে পারে, এতটুকু আপনাদের তো পরীক্ষা দেখানো উচিত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের এটা কিন্তু জিজ্ঞেস করা হয় যে চেস্ট পেন রুগী এসে কী বলবে, কই চেস্ট পেন হয় বলবে। আচ্ছা, তাহলে এই ম্যানেজমেন্টটা, এই সিমটমটা গেল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি, যদি থিওরিটিক্যাল ম্যানেজমেন্ট বা লিখতে চান তাহলে বলতে হবে স্যার হসপিটালাইজেশন ইন সিসিইউ, এক নাম্বার দুই, একসাথে বলেন স্যার হসপিটালাইজেশন ইন সিসিইউ, আইভি অ্যাক্সেস অ্যান্ড কার্ডিয়াক মনিটরিং। এক নম্বর হসপিটালাইজেশন ইন সিসিইউ, আইভি অ্যাক্সেস অ্যান্ড কার্ডিয়াক মনিটরিং, অক্সিজেন থেরাপি ইফ হাইপোক্সিক, স্যাচুরেশন লেস দেন 94%, লোডিং ডোজ অফ অ্যান্টিপ্ল্যাটলেট অ্যাসপিরিন 300 মিলিগ্রাম অ্যান্ড ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম। এটা কীভাবে দেওয়া হয়, ক্রাশ করে দেওয়া হয় যে যাতে র্যাপিড অ্যাবজর্পশন। তার লোডিং ডোজ অফ অ্যাসপিরিন অ্যান্ড ক্লোপিডোগ্রেল, লোডিং ডোজ অফ অ্যান্টিলিপিড থেরাপি অ্যাটোরভাস্টাটিন 40 মিলিগ্রাম। তাহলে লোডিং থেরাপি গেল দুইটা। প্রথমে কি হসপিটালাইজেশন ইন সিসিইউ, আইভি অ্যাক্সেস অ্যান্ড কার্ডিয়াক মনিটরিং। আপনার এই কথা বলার প্যাটার্ন থেকে দেখে আপনি বলবেন স্যার হসপিটালাইজেশন, তারপরে স্যার এই ইকোস্প্রিন, প্লাটিলেট, এভাবে আপনি বলতেছেন। আরেকজন বলতেছে হসপিটালাইজেশন ইন সিসিইউ, আইভি অ্যাক্সেস অ্যান্ড কার্ডিয়াক মনিটরিং, লোডিং ডোজ অফ অ্যান্টিপ্লাটলেট থেরাপি, ডুয়াল অ্যান্টিপ্লাটলেট থেরাপি, অ্যাসপিরিন 300 মিলিগ্রাম অ্যান্ড ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম, লোডিং ডোজ অফ অ্যাটোরভাস্টাটিন 400 মিলিগ্রাম। একেবারে টু দ্য পয়েন্ট মুখস্থ করে এগুলো লিখবেন, এগুলো লিখে প্র্যাকটিস করবেন মুখস্থ। হসপিটালাইজেশন পর অক্সিজেন থেরাপি হাইপোক্সিক, তারপর কি লোডিং ডোজ, এরপর কি অ্যান্ড স্যার ইফ পসিবল উইদিন 2 আওয়ার উইল গো ফর পিসিআই অ্যান্ড প্রাইমারি করোনারি ইন্টারভেনশন, পিসিআই। ইফ নট পসিবল কী দিবেন, রিপারফিউশন থেরাপি অর থ্রম্বোলাইসিস বাই স্ট্রেপ্টোকাইনেজ অর এলটিপ্লেজ অর টেনেকটিপ্লেজ। ঠিক আছে, স্ট্রেপ্টোকাইনেজ বলতে পারলে আমরা খুশি, আমরা অনেক খুশি। এতটুকু বলতে পারলে তো আর কিচ্ছু চিন্তা করা লাগে না। তো শুরু থেকে আমরা যদি বলি যে এটা মুখস্থ করবেন কিন্তু এইভাবে, হসপিটালাইজেশন ইন সিসিইউ, আইভি অ্যাক্সেস অ্যান্ড কার্ডিয়াক মনিটরিং, এক অক্সিজেন থেরাপি হাইপোক্সিক, লোডিং ডোজ অফ অ্যান্টিপ্লাটলেট অ্যাসপিরিন অ্যান্ড ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম ইচ, লোডিং ডোজ অফ অ্যাটোরভাস্টাটিন। তারপরে কি 5 নাম্বার যে ডেফিনেটিভ থেরাপি উইথ পিসিআই অর ইফ নট পসিবল থ্রম্বোলাইসিস। তারপরে কি মরফিন ইফ পেইন, সাবলিঙ্গুয়াল জিটিএন স্প্রে, মরফিন অ্যান্ড সাবলিঙ্গুয়াল জিটিএন স্প্রে ইফ পেইন। ঠিক আছে, এই হলো গিয়ে আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্ট। তাহলে এটা বইয়ের ভাষায় ম্যানেজমেন্ট, ঠিক না? তারপর আমরা সেকেন্ডারি প্রিভেনশন থেরাপি দেব। সেকেন্ডারি প্রিভেনশন থেরাপি যাতে আর স্ট্রোক মানে এমআই না হয় অন ডিসচার্জে, তাই তো। আরেকটা হলো আপনার যে সাবকিউটেনাস হেপারিন, তো মানে থ্রম্বোলাইসিস মানে পিসে যে সাবকিউটেনাস হেপারিন, তাহলে আপনি এই 7টা বলবেন আর কি, 7টা। ঠিক আছে, 1 হসপিটালাইজেশন, 2 অক্সিজেন, লোডিং ডোজ, অ্যান্টিপ্লাটলেট স্ট্যাটিন, পিসিআই অর থ্রম্বোলাইসিস, তারপর লাগে আপনার যে মরফিন জিটিএন, আর কি হেপারিন। আচ্ছা, তখন স্যার বলে ইনফিরিয়র এমআই থাকলে আপনি কি দিবেন, হ্যাঁ পেইন তো থাকবে, আরে আপনি তো সবগুলো সিমিলটেনাসলি দিবেন। আপনি রুগীকে মুখে খাওয়াবেন না, আগে অক্সিজেন লাগাবেন, মুখে খাওয়াবেন অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল, হ্যাঁ। এরপর আপনি আইভি যে মরফিন দিলেন, পিসিআই অ্যারেঞ্জ করলেন, মানে এইগুলো ইমিডিয়েট থেরাপি, এগুলো একটার পর একটা সাইমultaneously হয়ে যাবে। এটা আপনার আগে পিছে মানে আমি তো আগে পিছে মানে আপনি আগে পিছে বললেও কোনো অসুবিধা না। আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্টে এইগুলো যে থাকতে হবে, আইডিয়াল ম্যানেজমেন্টে যে 1 অক্সিজেন আপনি শেষে বলেন কোনো অসুবিধা না, প্লাটলেট দেওয়ার পরে বলেন মরফিন জিটিএন বলেন, হেপারিন, তারপরে বলেন থ্রম্বোলাইসিস, অসুবিধা না। এই 5-6টা তো একসাথেই হবে। ও আচ্ছা, পিসিআই পেশেন্ট যদি 12 ঘন্টার মধ্যে আসে তাহলে আমরা পিসিআই করব বা থ্রম্বোলাইসিস করব। কিন্তু আমার 2 ঘন্টার মধ্যে যদি পিসিআই মানে পেশেন্ট
আসতে হবে 12 ঘন্টার মধ্যে। ইফ পেশেন্ট কামস উইদিন 12 আওয়ার্স of onset or by insult, then definitive therapy is PCI if it is possible within 2 hours. আপনার যদি সেটিংসে 2 ঘন্টার মধ্যে পিসিআই করার সেটিং না থাকে তাহলে আপনি থ্রম্বোলাইসিস দিয়ে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? উইথ স্টেপটোকাইনেজ অর টেনেক্টিপ্লেজ অর এলটিপ্লেজ। আমার কথা কি বোঝা গেছে? মানে আপনার অ্যাকিউট এস্টিলেভেটেড এমআই ডেফিনেটিভ থেরাপি ইফ কামস উইদিন 12 আওয়ার্স, দেন ডেফিনেটিভ থেরাপি ইজ পিসিআই। যদি পিসিআই প্রথম মানে আপনার কাছে আসলো রুগী, আসার 2 ঘন্টার মধ্যে যদি আপনি পিসিআই অ্যারেঞ্জ করতে না পারেন, আপনার এই সেট আপ নাই, তখন আপনি দেবেন থ্রম্বোলাইসিস। আচ্ছা, স্টার্টেকে আমরা অ্যান্টিস্কেমিক, আচ্ছা অ্যান্টিস্কেমিক তো আমরা দিচ্ছি ইমিডিয়েটলি, এই যে ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল, অ্যান্টিস্কেমিক থেরাপি। আর বিটা ব্লকার এসিনিবিটা আমরা 1-2 দিন পরে আরম্ভ করব, ঠিক আছে? এটা আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্ট না। হোয়াট ইজ দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট? আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আপনি দেবেন এসপিরিন, বিটা ব্লকার, স্টেটিন, তারপর ABCD, এসপিরিন এসি ইনহিবিটর, বিটা ব্লকার, সি দিয়ে সিটেটিন মানে স্টেটিন, ডি দিয়ে ডাইউরেটিক, এমআর অ্যান্টাগনিস্ট মানে স্পাইনোলেকট্রন। এগুলো আপনার সেকেন্ডারি প্রিভেনশন থেরাপি। ইমিডিয়েট ম্যানেজমেন্ট বললে আপনি এই 7টা বলবেন। এই 7টার মধ্যে আগে পিছিয়ে বললে কোনো অসুবিধা না, মানে এই 7টা থাকতে হবে। তাহলে এটা তো লাগে যে আপনার আইডিয়াল ম্যানেজমেন্ট। কিন্তু আপনি আছেন মেডিসিন ওয়ার্ডে, আপনি কি করবেন? স্যার আমি আইভি অ্যাক্সেস, কার্ডিয়াক মনিটরিং, হসপিটালাইজেশন তো রুগী আসেই। আপনি তো রুগীকে তুমি মেডিসিন ওয়ার্ড থেকে যাও, সিসিতে যাও, আমি কোনো চিকিৎসা দেবো না, এটা তো বলতে পারবেন না। তাহলে আপনি কী বলেন? স্যার আইভি অ্যাক্সেস, কার্ডিয়াক মনিটরিং। অবশ্য মেডিসিন ওয়ার্ডে কার্ডিয়াক মনিটরিং নাই। স্যার আইভি অ্যাক্সেস, অক্সিজেন থেরাপি, এসপিরিন, ক্লোপিডোগ্রেল, লোডিং ডোজ, তারপর কি, তারপর স্টেটিন স্যার দিব, অ্যান্ড আই উইল ট্রান্সফার দ্য পেশেন্ট টু সিসিইউ। কারণ মরফিনও আপনি মেডিসিন ওয়ার্ড দিতে পারবেন না, আপনি তো দিতে পারবেন না, আপনার বস এসে দিতে হবে। আর সাবকিউটেনাস হেপারিন আপনার সিসিউতে দিতে হবে। আপনার জিটিএন স্প্রে মেডিসিন ওয়ার্ড দিতে পারেন। আর থ্রম্বোলাইসিস তো শিশুতে করবে। তাহলে প্রশ্নটা কিন্তু এনআইএস স্যারটা জিজ্ঞেস করে, এই তুমি কি পিসিআই করবো নাকি? না স্যার, আমি শিশুতে ট্রান্সফার করবো। সেখানে স্যার দায়িত্বরত সিনিয়র পিসিআই ডিসিশন দিবে, ঠিক আছে? তাহলে আপনার প্রশ্নটা বুঝতে হবে যে আপনি মেডিসিন ওয়ার্ডে আসেন, তাহলে স্যার আমি ইমিডিয়েট ম্যানেজমেন্টটা দিয়ে, মানে ইমিডিয়েটের মধ্যে যেগুলো আমার দেওয়ার সেইগুলো আমি দিয়ে রুগীকে শিশুতে ট্রান্সফার করবো। একটা লোক রুগী গ্রামে আসে, আপনি কী করবেন? স্যার কিছু তো নাই, স্যার আমি রুগীকে ইকোস্প্রিন, অ্যাটোরোবাস্টেটিন, ক্লোপিডোগ্রেল স্যার লোডিং ডোজ খাওয়াবো, আর ইমিডিয়েটলি রুগীকে রেফার করবো ফর হসপিটালাইজেশন ইন সিসিইউ। আপনি তো অক্সিজেন থেরাপি দিতে পারবেন না, যদি থাকে তাহলে দিলেন। আর যদি স্যার সিভিয়ার পেইন থাকে আমি জিটিএন স্প্রে দিব স্যার। আপনি তো মরফিন দিতে পারবেন না, হেপারিন দিতে পারবেন না। তাহলে আপনি গ্রামে কী দিবেন এটা আপনার মাথায় থাকতে হবে, যাতে পরীক্ষা হলে আপনি তো খুঁজে পেতে উত্তর দিলে হবে না। আচ্ছা, এখন এনআইএস একটা প্রশ্ন করে, এই যে স্যার একটা সিনারিও দিল, 1 ঘন্টার যে চেস্ট পেন নিয়ে আইস, স্যার বলে ইসিজি নর্মাল, এখন কী করবা রুগী? স্যারও কিন্তু বলছে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন উইথ সুয়েটিং, নোশিয়াস এবং রেডিয়েশন, যা বলবেন সব আস, মানে এমআইয়ের একটা চেস্ট পেন বলতেছে, ওদিকে বলতেছে ইসিজি নর্মাল। তখন কি আপনি বলেন স্যার এটা এমআই না? তখন বলেন স্যার আই উইল রিপিট দিস ইজি আফটার 30 মিনিটস। আসলে বইপত্র লেখা আছে 15 মিনিট পর, স্যার আসলে 30 মিনিট শুনতে চায়। স্যারের তো আরও বইপত্র পড়া আছে, আমরা কম বই পড়ছি। তাহলে এইটা আপনার মাথায় থাকতে হবে যে স্যার 30 মিনিটস পর আমি আরেকটা রিপিট ইসিজি করবো, মানে একটা টিপিক্যাল এমআই চেস্ট পেন নিয়ে আসছে, ইসিজি নর্মাল, হোয়াট উইল ডু নেক্সট? স্যার আই উইল রিপিট ইসিজি 30 মিনিটস লেটার। আর যদি আপনার হসপিটালে আসে তাহলে স্যার আই উইল রিপিট ইসিজি 30 মিনিটস লেটার। তারপর কী করবেন? রুগী আপনি কি ট্রপাই করতে পাঠিয়ে দেবেন? স্যার কিন্তু বলছে 1 ঘন্টার চেস্ট পেইন। জি না, ট্রপাই বাড়তে কত সময় লাগে? 2 থেকে 4 ঘন্টা লাগে। তো বেশি বাড়াবাড়ি করলে হবে স্যার। তখন স্যার ট্রপাই করবেন না? স্যার ট্রপাই বাড়তে 2 থেকে 4 ঘন্টা সময় লাগে, এরপরেও হইলে স্যার আমি করবো। আমার উত্তরটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার তো না? ইসিজি থেকে এই প্রশ্নগুলো আসবে আর কি। ভেরি টাফ জিনিস ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন তো আপনাকে বুঝতে হবে। কলা দেখে যে এটা কলা, এটা কলা না দেখলে তো আপনি বুঝতে পারবেন না। কলা দেখলে আপনি পরবর্তী যে কলার ডেসক্রিপশন দিতে পারবেন। তা এখন থেকে এস্টিলিভেশন সার্চ দিবেন গুগলে, দেখবেন কিউ ওয়েভটা দেখবেন,
যাতে ইন্ডিকেট করা যেতে পারে। আপনাদের কিন্তু একটা হাফে ইসিজি এগুলো দেখাতে হবে, নিশ্চিত থাকেন। আচ্ছা, তারপর থাকলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে কীভাবে ডেসক্রাইব করবেন, এটা জরুরি। হোয়াট ইউর ফাইন্ডিংস অ্যান্ড হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। ডেসক্রিপশন অ্যান্ড ডায়াগনোসিস, এটা হলো ইসিজির মেইন জায়গা। বললেন স্যার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আচ্ছা, তখন প্রশ্ন আসবে, আচ্ছা এই রোগীর কমপ্লিকেশন কী হতে পারে একটু বলো তো। কমপ্লিকেশন 1 নাম্বার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের আচ্ছা ইসিজি নর্মাল চেস্ট পেইনের ম্যানেজমেন্ট কী বলবো স্যার, এই প্যাটার্নে জিজ্ঞেস করা হয় না স্যার, এই প্যাটার্নে জিজ্ঞেস করে না স্যার, উত্তর চায় যে আপনার ইসিজি রিপিট করব। যদি আপনার সাজেস্টিভ মনে হয় ইসিজি নর্মাল পাইলেও আপনি মানে লোডিং ডোজ থেরাপি দেওয়া উচিত। আপনি যদি মনে করেন ক্লিনিক্যালি এটা এমআই, ইসিজি নর্মাল পাইছেন, মানে ভেরি শর্ট ইন্টারভ্যালের মধ্যে হয়েছে, তারপর আপনি লোডিং ডোজ থেরাপি দেওয়া উচিত, ঠিক আছে। তো স্যার উত্তর চাই যেটা আপনি উত্তরে দিবেন। আচ্ছা, এর পরবর্তী কোয়েশ্চেন কি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং কই গেল দূর। সিএবিজি আমাদের মেডিকেলে করা হয়, আমাদের মেডিকেলে করোনারি এনজিওগ্রাম করা হয়, স্টেন্টিং করা হয়, বাইপাস সার্জারি করা হয় না। আপনি সিএবিজি তো করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, আপনি বুঝতে জানতে চাচ্ছেন যে করোনারি এনজিওগ্রাম করা হয় কিনা। হ্যাঁ, করোনারি এনজিওগ্রাম করা হয় এবং সেখানে স্টেন্টিং করা হয়। আপনি যেটা পিসিআইটা আমাদের মেডিকেলে করা হয়, বাইপাস গ্রাফটিং আলাদা সার্জারি। এস্টিলেভেশন না পেলে, এস্টিলেভেটেড এমআই না পাইলে মানে আপনি যে রিপিট করবেন ইসিজি। নন এস্টিলেভেটেড ম্যানেজমেন্ট গ্রেস স্কোর দিতে পারলে খুবই ভালো, গ্রেস স্কোর দিয়ে না দিতে পারলে সমস্যা না, আপনি স্বাভাবিকভাবে বললেই হবে। ও আচ্ছা, কারণ আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মিস করছি, স্ট্রাকচার অ্যান্ড একুট স্পেসিফিক কমপ্লিকেশন বলবে। আচ্ছা ঠিক আছে, গুড। আমি একটা বিরাট একটা জিনিস মিস করছি, এটা আমার লেখা ছিল কিন্তু আমি বলতে ভুলে গেছি আপনাদেরকে। কমপ্লিকেশন সারা জিজ্ঞেস করবে এই একুট স্টিলেভেটেড এমআই, সারা জিজ্ঞেস করবে এই রুগী, এর রুগীর কমপ্লিকেশন বলেন, ইমিডিয়েট কমপ্লিকেশন বলেন তো কী হবে, অথবা এই রুগী কীভাবে মারা যাবে। প্রথম প্রশ্ন লাগে এই রুগী কীভাবে, স্টিলেভেটেড এমআইয়ের রুগী কীভাবে মারা যাবে। স্যার কার্ডিয়াক এরিথমিয়া, কার্ডিওজেনিক শক, হার্ট ফেইলিওর, মানে কার্ডিওজেনিক শক বা হার্ট ফেইলিওর, কার্ডিয়াক এরিথমিয়া। তখন স্যার বলবে এমআইতে কোন কার্ডিয়াক এরিথমিয়া হয়। আপনার বলেন স্যার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল টেকার্ডিয়া, এসবিটি, ভিটি। প্রথমে বলতে হবে স্যার ভিএফ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকার্ডিয়া, এটা বললে এনাফ, আর কিছু লাগবে না। তাহলে এমআইতে সারা বলবে এমআইয়ের রোগী কীভাবে মারা যায়। 1 নম্বর কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হলো গিয়ে যে আপনি বলবেন স্যার কার্ডিয়াক এরিথমিয়া আর কার্ডিওজেনিক শক আর হার্ট ফেলিওর। সেকেন্ড কোয়েশ্চেন আসবে যে কোন এরিথমিয়া কমন বা কোন এরিথমিয়া হয়। স্যার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকার্ডিয়া। তারপর বলেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যা ইচ্ছা তা বলেন, আর কোনো সমস্যা নেই, এই দুইটা বলতেই হবে। 2 তারপর বললে এমআইতে কী কী কমপ্লিকেশন হয়। তারপরে বলেন প্রথমে বলতে হবে এরিথমিয়া স্যার, কার্ডিয়াক এরিথমিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তাই না, জাংশনাল রিদম। এরপরে আপনি বাকিগুলা বলেন যে স্যার কার্ডিয়াক হার্ট ফেলিওর ওর কার্ডিওজেনিক শক। এই দুইটা বলার পরে যে এরিথমিয়া, কার্ডিওজেনিক শক বা হার্ট ফেলিওর, এগুলা বলার পরে এখন আপনি বাকিগুলা বলেন। স্যার রাপচার অফ পিপিলারি মাসল, কর্ডা টেন্ডিনি, ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার বলেন, ড্রেসলার সিনড্রোম বলেন, এগুলো বাকি যা আছে বাকি সব বলেন। পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডাইটিস, বাইকগুলা বলবেন। প্রথমে এই দুইটা বলে বাকিগুলা যেগুলো আছে বইতে এগুলো বলবেন। তাহলে এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট। তখন স্যারা জিজ্ঞেস করে আচ্ছা ধরেন একটা রোগীর বিটি হইলো বা ভিএফ হইলো, কী করবেন। ধরেন একটা রোগীর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হইস, কীভাবে বুঝবেন। স্যার বিজয়ার প্যাটার্ন অফ কিউআরএস কমপ্লেক্স, বিজয়ার ইসিজি উইথ বিজয়ার প্যাটার্ন অফ কিউআরএস কমপ্লেক্স। আচ্ছা, এবং স্যার পেশেন্ট মে বি ইন কার্ডিয়াক অ্যারেস্ট, মানে কি স্যার রোগীর পালস বিপি নট রেকর্ডেবল, ক্যারোটিড পালস পাবো না, ব্লাড প্রেশার পাবো না। হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে কী করবেন। আসলে সারা জানতে চাচ্ছি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হইলে আপনি কী করবেন।
স্যার রোগীকে কী করব, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলে কী করতে হবে, বা বলেন স্যার বিটি বিএফ হয়েছে কী করবা, স্যার আমি রোগীকে কী দেবো, ডিসি শক দেবো। স্যার বলবে যে ডিসি শক দেওয়া দেখছো নি, না দেখলে বলবেন জি স্যার দেখছি, দেখি নাই বলে তো বিপদ, এটা একটা গ্রস নেগলিজেন্সি হয়ে যাবে। তো স্যার বলবে ডিসি শক কীভাবে দেয় বলো তো, স্যার একটা মেশিন আছে স্যার, যে মেশিনে স্যার দুইটা প্যাড আছে, প্যাডটা লাগায়, প্রশ্ন আসবে এই জায়গায়, প্যাডটা কই লাগায়, আপনি আন্দাজে উত্তর দিলে যে উত্তরটা দিবেন সেটা ভুল হবে, ঠিক আছে। তা আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে এখন গুগলে সার্চে দেখতে হবে যে প্যাডটা কই লাগায়, বুঝতে পারছেন। তো প্যাডটা কই লাগায় বুঝলেই মানে গুগলে সার্চ দিয়ে দেখলেই বুঝবেন যে আন্দাজে উত্তর দিলে উত্তরটা কত বড় ঝামেলা করতে পারে, ঠিক আছে। তাহলে আজকে এটা দেখবেন। আপনাদের কমপ্লিকেশন কি, মানে মোড অফ ডেথ, কমপ্লিকেশন মধ্যে এরিথমিয়াটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোন এরিথমিয়া হয়, এরিথমিয়াতে কী করে, ঠিক আছে, এই জিনিসটা অন্তত আপনাদেরকে পারতে হবে। স্পেশালি এটা শিশির চক্রবর্তী স্যারের পেট কোয়েশ্চেন, স্যার হয়তো এক্সটার্নাল হিসেবে তো আসতেও পারে, ঠিক নেই। তো স্যারই এই প্রশ্নটা করে, তো অন্য যে কোনো স্যার এটা করতে পারে, হিজবুল্লাহ জীবন স্যারও করতে পারে। আচ্ছা একটা সেকেন্ড, নন স্টিলিভেটেড এমআইতো ইউজ করা হয়, স্টিলিভেটেড এমআইতো এটা ইউজ করা যেতে পারে যদি আমরা থ্রম্বোলাইসিস করতে না পারি, মানে আমরা যদি কিনতে না পারি। আচ্ছা আপনারা বলবেন এটাতে অনেক কিছু আছে, আমরা আসলে সাবকিউটানাস হেপারিনের মধ্যে লো মলিকুলার হেপারিন ইউজ করি, ফন্ডাপারিনক্স ইউজ করি। আচ্ছা যাই হোক, এটা আমাদের আপনি শুধু একটা বলে দেবেন আর কি সাবকিউটানাস হেপারিন। আর ইনফেরিয়র এমআই থাকলে কী করবেন, ইনফেরিয়র এমআই যদি থাকে আপনি একুইট স্টিলিভেটেড ইনফেরিয়র এমআই বলবেন। এখন স্যার যদি জিজ্ঞেস করে, ইউজুয়ালি জিজ্ঞেস করে না আর কি, এইখানে আপনার স্টিলিভেটেড এমআই থাকলে, ইনফেরিয়র এমআই থাকলে আমরা জিজ্ঞেস করি রোগীর, আমাদের জন্য এটা যে রোগীর রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে কিনা না, এটা দেখার জন্য রাইট সাইডেড ইসিজি করা হয়। রাইট সাইডেড ইসিজি করে যদি B4R মানে ওই রাইট সাইডেড লিডে যদি ST এলিভেশন থাকে, তখন আমরা বলি এটা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন থাকলে রোগীকে আইভি ফ্লুইড দেওয়া হয়, ঠিক আছে, বা রোগী শকে যাইতে পারে। তো এগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে না। আচ্ছা আমরা এট্রিয়াল ফিব্রিলেশন আসছি, এর বাইরে আপনাদেরকে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, কমপ্লিকেশনের বাইরে আর কোনো প্রশ্ন নাই। এট্রিয়াল ফিব্রিলেশনের কমপ্লিকেশন, তাই তো স্যার, ডেসক্রিপশন অ্যান্ড ডায়াগনোসিস 1 নম্বর কোয়েশ্চেন, মানে যে প্রথম। এরপর আপনাকে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বলো তো, এরপর কজ, এট্রিয়াল ফিব্রিলেশনের কজ অ্যান্ড কমপ্লিকেশন, এই দুটো সবাইকে জিজ্ঞেস করা হবে। তারপর ট্রিটমেন্ট, ঠিক আছে, নাম্বার 3। 4 নম্বরে বলা হবে চার্জ বা মানে একটা স্কোরিং আছে, এটার নাম বলতে পারবো নাকি, স্কোরিংয়ের নাম বলতে পারলে আমরা খুশি, স্কোরিং টোরিং শেখার কোনো প্রয়োজন নেই, নাম বলতে পারলেই পাশের চেয়ে আর বেশি কী লাগে, ঠিক আছে। আচ্ছা তাহলে এট্রিয়াল ফিব্রিলেশনের মানে কজ কী কী, 5টা মুখস্থ করবেন। ভালভুলার হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, এই দুইটা ফার্স্টে। ভালভুলার হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, হাইপারথাইরয়েডিজম, লো এট্রিয়াল ফিব্রিলেশন, এই 5টা বলে যা তা বলতে পারেন, যে নিউমোনিয়া, পেরিকার্ডাইটিস, পালমোনারি এম্বোলিজম, চেস্ট ট্রমা, আমাদের কোনো সমস্যা নাই। প্রথম 5টা লেগে এই 5টা কি, যে ভালভুলার হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, হাইপারথাইরয়েডিজম, লো এট্রিয়াল ফিব্রিলেশন। আমাদের ম্যাডাম জিজ্ঞেস করে মাঝে ম্যাডাম যে এই মানে এখন 1 নাম্বার কোনটা, এখন কিন্তু 1 নাম্বার কজ আইএসডি, ভিএসডিটা অনেকখানি কমে যাচ্ছে, অনেক সময় জিজ্ঞেস করতে পারে এখন। তবে আপনি ফার্স্টে বলবেন বিএসডি, যে ভালভুলার হার্ট ডিজিজ, তারপরে বলবেন আইএসডি। তারপর কমপ্লিকেশন কি, একটা কমপ্লিকেশন মনে রাখবেন, এত কিছু মনে রাখবেন স্যার, থ্রম্বোএম্বোলিজম অ্যান্ড স্ট্রোক, মানে থ্রম্বোএম্বোলিজম হয়ে স্ট্রোক হবে, এটাই তার মেইন কমপ্লিকেশন। থ্রম্বোএম্বোলিজম মানে স্ট্রোক, লাইফ থ্রেটানিং কী সমস্যা হতে পারে স্যার, থ্রম্বোএম্বোলিজম অ্যান্ড স্ট্রোক, শেষ একই সাথে বলবেন, মানে স্ট্রোক হবে আর কি। স্ট্রোকটা কি এম্বোলিক স্ট্রোক, তাই না, থ্রম্বোএম্বোলিক স্ট্রোক, এই জন্য বললাম আর কি। আচ্ছা তার জন্য
আচ্ছা, এরপরের যে কোয়েশ্চেনটা হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আপনি বলবেন, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বলবেন স্যার রেট লিমিটিং, যে রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল, প্রথম কি রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য কজ। এই চারটা, রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য কজ। রেট কন্ট্রোল বাই বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিগক্সিন। রিদম কন্ট্রোল বাই ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন और ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন। ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন কীভাবে করা হয়? ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সনের জন্য আমরা ড্রাগ ইউজ করি, কি অ্যামিওডারন, ফ্লিকেনাইড। আর ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সনের জন্য কি ইউজ করি? ডিসি শক। আর থ্রম্বোএম্বোলিজম আমরা ইউজ করি অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি কীভাবে ইউজ করা হয়? যদি ভালভুলার হার্ট ডিজিজ হয় তাহলে স্যার আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিব। কোনটা দেবো? ওয়ারফেরিন। যদি স্যার নন ভালভুলার কজে এএফ হয়, মানে এএফ ডিউ টু আইএসডি, এএফ ডিউ টু হাইপারটেনশন, এএফ ডিউ টু হাইপারথাইরয়েডিজম, তখন কী করবো আমরা স্যার চার্জ বাস স্কোর করব। স্কোর করে, স্কোর যদি কত, 2-এর বেশি না, স্কোর যদি আপনার দেখবেন স্কোরটা 0, 1, 2, 1-এর বেশি যদি থাকে তাহলে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দেবো। এক্ষেত্রে কী দিতে পারি? এক্ষেত্রে স্যার আমরা ওয়ারফেরিনও দিতে পারি অথবা নোবেল ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টও দিতে পারি, কি রিভারক্সাবান। আমার কথা কি বুঝতে পারছেন? আর ট্রিটমেন্ট অফ দ্য কজ, যদি আইএসডি থাকে আইএসডি ম্যানেজমেন্ট, হাইপারথাইরয়েডিজম থাকলে হাইপারথাইরয়েডিজম ম্যানেজমেন্ট, ঠিক আছে। আর চার্জ বাস ইউজ করে কী কী আছে? কোরোনারি ডিজিজ, হাইপারটেনশন, এজ মোর দেন 75, সেক্স ক্যাটাগরি ফিমেল, বা তারপরে লাগে আপনার যে কি ভি দিয়ে, এ দিয়ে, এসসি দিয়ে যেগুলো আছে সেগুলো বলে ফেলবেন। মানে হলে কি আপনাদের ট্রিটমেন্ট প্রিন্সিপালটা মাথায় রাখলে উত্তর দিতে পারবেন ভালো করে, না হলে পরীক্ষা হলে উত্তর আপনি দিয়ে আসতে পারবেন না। এখানে আরও অনেক কথাবার্তা আছে যে কখন অ্যান্টিকোয়াগুলেন্ট, যে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন, কখন ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন, এগুলো স্যার আপনাদের কাছে জিজ্ঞেস করেন। আপনি যদি এই 4টা খালি পয়েন্ট বলতে পারেন স্যার খুশি। স্যার রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য কজ। স্যার বলবে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি কীভাবে দেয়? স্যার ইফ ভালভুলার হার্ট ডিজিজ উইল present, if due to valvular, AF due to valvular heart disease like mitral stenosis, we will give anticoagulant, mainly warfarin. If AF due to other than non-valvular heart disease, then sir we will do charge versus score. If it is 1 in female আর 2 or more, ঠিক আছে, 2 or more in male, তাহলে আমরা কি করব? Then we will give anticoagulant therapy. We can give warfarin or নোবেল ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, রিভারক্সাবান। এইভাবে একটু বললে ভালো হয়, ঠিক আছে। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মেইন খেলা হলো ডেসক্রিপশন অ্যান্ড ডায়াগনোসিসে, তারপর কজ, তারপর কমপ্লিকেশন, ট্রিটমেন্ট, চার্জ বাস স্কোরিংয়ের মাঝে যা, ঠিক আছে। আর হলে যে আপনার, আচ্ছা এখন স্যার বললো যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের রোগীর কী পাবেন? একটা ফিজিক্যাল মানে আপনি একটা এক্সামিনেশন করলে কী করবেন স্যার? পালস দেখবো। পালস কি ইরেগুলার, তাই না? ইরেগুলার পালস বলবে। আচ্ছা তাহলে আর প্রিকোডিয়াম এক্সামিনেশন করলে কী বলবেন স্যার? প্রিকোডিয়াম এক্সামিনেশন করলে ভেরিয়েবল ফাস্ট হার্ট সাউন্ড পাবো, ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ ফাস্ট হার্ট সাউন্ড। এরপরের প্রশ্ন লেগে যে আপনার, আচ্ছা যে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বেড সাইডে ক্লিনিক্যাল কনফার্মেশন কীভাবে করবেন? বেড সাইডে ক্লিনিক্যাল কনফার্মেশন করতে হয়, এটা জীবন স্যার জিজ্ঞেস করছিল, এজন্য কি বলতেছি স্যার তো এবার থাকবে। পালসাস ডেফিসিট মানে হলো গিয়ে স্যার এইটা কীভাবে দেখে? এটা স্যার 2জন মিলে দেখতে হয়, একজন হার্ট রেট গুনবে, একজন পালস গুনবে, একজন হার্ট রেট গুনবে, একজন পালস গুনবে, ঠিক আছে। হার্ট রেট এবং পালসের মধ্যে পার্থক্য থাকবে। হার্ট রেট এবং পালসের মধ্যে পার্থক্য যদি 10-এর বেশি হয়, মানে হার্ট রেট যদি পালসের চেয়ে 10 বা তার চেয়ে বেশি হয়, তখন এটাকে বলা হয় পালসাস ডেফিসিট। এটা ইন্ডিকেট করে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের বেডসাইড কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে। আচ্ছা এখন স্যার বলবে, আচ্ছা কোন ভালভুলার হার্ট ডিজিজে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়? মেইনলি কোনটাতে হয়? মাইট্রাল স্টেনোসিস, তাই না? মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজে হয়, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না
আপনাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তারপর থাকে মাঝে মাঝে থাকে কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক তো আপনারা আজকে পরীক্ষা দিয়ে আসছেন, ঠিক না? তাহলে তো এটা আপনারা বুঝছেন। ফার্স্ট অ্যান্ড স্লোয়ার ম্যানেজমেন্ট ডিফারেন্ট, আপনাদের এত কিছু জিজ্ঞেস করা হবে না, বেশি হয়ে যাবে। আপনারা ডিরেক্ট এই 4টা লাইন বলবেন, যে 4টা লাইন আমি বলছি এই 4টা লাইন আপনি বলবেন। তারপর আপনাদেরকে এই অ্যান্টিকোয়াগুলেন্টে চলে যাবে, যে চার্জবাজি স্কোর করব, কত পাইলে কি হয়, এতটুকু বলতে পারলে অনার্স পাবেন। লেস দেন 12 অ্যাসপিরিন দেবো। লাইফ থ্রেটানিং কমপ্লিকেশন অফ এএফ, স্ট্রোক, থ্রম্বোএম্বোলিজম অ্যান্ড স্ট্রোক, মানে এম্বোলিক স্ট্রোক আর কি। আচ্ছা, তাহলে কমপ্লিট হার্ট ব্লকে একটু দেখবেন, এসবিটি দেখবেন, এগুলো সম্বন্ধে বেশি কোনো প্রশ্ন আসে না, এগুলো ইউজুয়ালি পরীক্ষার হলে থাকে না। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে আমাদের চেস্ট এক্সরে শেষ, ইসিজি শেষ, তাই তো? তাহলে আমরা একটু বোর্ড ভাইভাতে আসি। বোর্ড ভাইভাতে রেট কন্ট্রোল আগে করবেন না রিদম কন্ট্রোল আগে করবেন, এটা তো কাউকে আস্ক করতে আমি দেখি নাই। এটা তো অনেক লম্বা কথাবার্তা, যে রিদম কন্ট্রোল আমরা এখন রেট কন্ট্রোল আগে করি। রেট কন্ট্রোল সবার ক্ষেত্রে করব। রিদম কন্ট্রোলের ক্ষেত্রে অনেক কথা আছে। যদি এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ফার্স্ট অ্যাটাক হয় তাহলে আমরা 48 আওয়ার অবজার্ভ করব। তারপর আমরা রিদম কন্ট্রোলে, তারপর যদি স্পন্টেনিয়াস রিভার্সন না হয় তখন আমরা রিদম কন্ট্রোল করব। তবে এলডারলি পেশেন্ট, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে, এদের ক্ষেত্রে আমরা অনেক সময় রিদম কন্ট্রোল করি না, অথবা পারসিস্টেন্ট বা পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে আমরা রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজি আর ফলো করি না। ঠিক আছে, এটা তো অনেক কথাবার্তা, এটা আপনাদের জিজ্ঞেস করা হবে না। ইট উইল বি টু হার্ড, আপনি পরীক্ষার লেগে এটা ডেলিভার করতে পারবেন না, এবং এটা আপনাদেরকে জিজ্ঞেস করা হবে না বলে আমার বিশ্বাস। আমি এখনও জিজ্ঞেস করছে বলে শুনি নাই। আচ্ছা, তাহলে আমরা ওই দিন কী করছি? আমরা ওই দিন স্নেক বাইট পড়ছি, ঠিক আছে না, পয়জনিং পড়ছি, রিমাটোলজি পড়ছি। এখন কিছু প্রশ্ন আসবে ইনফেকশাস ডিজিজ নিয়ে, জিআইটি নিয়ে প্রশ্ন আসবে। ইনফেকশাস ডিজিজতে কী কী প্রশ্ন আসে? একটা টিবি, জাতীয় রোগ, আর একটা কি এন্টেরিক ফিভার, আর একটা কি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, আর একটা কি ডেঙ্গু, আর একটা কি ম্যালেরিয়া, আর অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের একটা কি থাকবে, মানে কি টিবি তো আপনারা জানেন, এটা নিয়ে। আর এন্টেরিক ফিভার, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, জিআইডি থেকে এই দুইটা থাকে, মানে এগুলো স্যার ইনফেকশাস ডিজিজে খুব পছন্দ করে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ডেঙ্গু, ম্যালেরিয়া, এই 5টা তো পারতে হবে, এই 5টা ভেরি ইম্পর্ট্যান্ট। এর বাইরে অনেক কিছু জিজ্ঞেস করতে পারতো, এর বাইরে বেশি কিছু জিজ্ঞেস করা হয় বলে তো আমার ধারণা নাই। গতবার একবার স্যারদের কি মনে হয়েছিল মেনিনজাইটিসের সিনারিও দিছিল, এটা না পারলেও সমস্যা না, এই একটা পারতে হবে আর কি। তারপর এন্টেরিক ফিভার নিয়ে প্রশ্ন করে, ইনভেরিয়েবলি প্রশ্ন আসে। আপনার আসলে বুঝতে হবে, অনেক সময় এক স্যার এক একভাবে প্রশ্ন থ্রো করে। স্যার আসলে কী চাচ্ছে? জ্বর বলতে স্যার আসলে এন্টেরিক ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়ার বাইরে আর কোনো জ্বর আসে নাকি? আপনাকে স্যার পরীক্ষা করলে ভাইরাল ফিভারের কথা বলবে? স্যার তো পরীক্ষা করলে ভাইরাল ফিভারের কথা বলবে না, ঠিক আছে না? তো আপনাকে যেটা জিজ্ঞেস করবে, যে স্যার বলবে একটা রোগীর জ্বর ছিল 7 দিনের জ্বর, প্রথমে কম ছিল, গত 3 দিন থেকে খুব বেশি,
বা এনএইচ স্যার বলবে 5 দিনের জ্বর, যে 10 দিনের জ্বর, স্যার এগুলা কম বেশি বলে না। তা সাথে কি বলবে, সাথে রোগীর 2বার ডায়রিয়া হয়েছিল, মাথা ব্যথা আছে, কি চিন্তা করবেন? এটা ভেরি টাফ। আর যদি বলে জ্বর ছিল, প্রথমে কম ছিল এখন বাড়ছে, ডায়রিয়া হয়েছে 2-3বার, 10 দিনের জ্বর প্লাস ডায়রিয়া, আর একদিনের ডায়রিয়া হালকা জ্বর আছে, এটার মধ্যে পার্থক্য আছে না? যখনই বলবে 7-10 দিনের জ্বর, আপনি অ্যালার্ট হবেন। জ্বর 2 সপ্তাহের মানে সেকেন্ড উইকের জ্বর মানে আমরা বুঝি যদি নিউমোনিয়া ইউটিআই আউট হয়ে যায়, সেকেন্ড উইকের জ্বর মানে এন্টেরিক ফিভার। ঠিক আছে, আপনাদের বললাম যে আপনাদের টিবি নিউমোনিয়া তো আপনারা যে পারবেন ইনফেকশাসের মধ্যে, এর বাইরে আসবে এন্টেরিক ফিভার, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডেঙ্গু, ম্যালেরিয়া, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। তো আপনি তো জানেন আপনার এগুলোর ভিতরে থাকবে, তাহলে আপনি এন্টেরিক ফিভার কীভাবে বলবেন? স্যার বলবে 7 থেকে 10 দিনের, এরকম একটা জ্বর বলবে, 8 দিন 10 দিনের জ্বর, মাথা ব্যথা আছে, কয়েকবার যে পাতলা পায়খানা হয়েছে, কী হইতে পারে? আপনাকে আমি কী বলছি, যদি সেকেন্ড উইকের জ্বর বলে নিউমোনিয়া ইউটিআই আউট, এর মানে ডায়াগনোসিস একটাই, এন্টেরিক ফিভার বলতে হবে। এন্টেরিক ফিভারের নামকরণ কেন এন্টেরিক ফিভার হইল? কারণ এটা এন্টেরিক সিমটম নিয়ে প্রেজেন্ট করে, ডায়রিয়া থাকে বা কনস্টিপেশন থাকে, খুবই 1-2বার ডায়রিয়া হয় বা 1-2বার যে কনস্টিপেশন হয় এরকম থাকে। তো আপনাকে বলতে হবে এন্টেরিক ফিভার ডায়াগনোসিস। ক্লু কি? এইদার মানে স্টেপ রাইজ টেম্পারেচার, সেকেন্ড উইক ফিভার, স্টেপ রাইজ টেম্পারেচার, সাথে এন্টেরিক সিমটম থাকবে, হেডেক থাকবে। স্যাররা যে সিনারিও দেয় এইরকম সিনারিও থাকে, এন্টেরিক সিমটম, হেডেক। তো আপনাকে প্রথম আপনি বললেন স্যার এটা এন্টেরিক ফিভার, তাহলে গুড। তাহলে এখন কি ইনভেস্টিগেশন করবেন? 1 নাম্বার প্রশ্ন একটা। আরেকটা আসতে পারে যে আপনি এন্টেরিক ফিভারের ক্লিনিক্যাল ফিচার কী, একটা কি কমপ্লিকেশন কী? ক্লিনিক্যাল ফিচার আমাদের ডেভিডসনের বক্সে আছে, পড়বেন। কমপ্লিকেশনের ডেভিডসনের বক্সে আছে, দয়া করে পড়বেন। ফার্স্ট উইকে কী হয়, সেকেন্ড উইকে ক্লিনিক্যাল ফিচার কী হয়, কমপ্লিকেশন কী থাকে। আচ্ছা, আমরা আসি ইনভেস্টিগেশনে। আপনাদেরকে ইনভেস্টিগেশন বলার সাথে সাথে আপনার মুখস্থ বলেন, স্যার ফার্স্ট উইকে ব্লাড কালচার, সেকেন্ড উইকে উইডাল, থার্ড উইকে স্টুল কালচার, ফোর্থ উইকে ইউরিন কালচার। স্যার বলতেছে রুগী 10 দিনের জ্বর নিয়ে আসছে, তাহলে উত্তরটা কী হবে? ভিডাল টেস্ট। ভিডাল টেস্ট বললেই স্যাররা মাইন্ড করে ফেলবে, ভিডাল টেস্ট এন্টেরিক ফিভারের টেস্ট না। প্রথম বলবেন স্যার কীভাবে আপনি, স্যার আই উইল ডু ব্লাড কালচার ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, সর্ব উইকে সবার কাছে গ্রহণযোগ্য এবং ডায়াগনস্টিক টেস্ট হলো ব্লাড কালচার। আমার কথা কি বুঝতে পারছেন? তো এই বাসু টাসু এগুলা মাইক্রোবায়োলজি এগুলো বাদ, কী টেস্ট করবেন? স্যার ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করব, যেটা যাই বলুক এইটা। আর কি করা যায়? স্যার স্টুল কালচার করতে পারি, ইউরিন কালচার করতে পারি, ভিরাল টেস্ট করতে পারি, হ্যাঁ এগুলো তো ঠিক আছে। কিন্তু ব্লাড কালচারের পরে বলেন স্যার আরও যদি শুদ্ধ করে বলতে চান, মানে কী টেস্ট করতে চান? স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। এরপর কি আদার কালচার, সিবিসি, ব্লাড কালচার, আদার কালচার। আদার কালচারের মধ্যে যা আছে সব বলেন। তো একটা জিনিস সারা জিজ্ঞেস করে, বোন মেরো কালচার কী করা যায়? জি স্যার বোন মেরো কালচার করা যায়। আর কি করে? রোজ স্পট থেকেও কালচার করা যায়, এবং রোজ স্পট কালচার এবং বোন মেরো কালচারের ইয়েল্ড সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনাদের যে উইকে বলুক ইনভেস্টিগেশনটা 1 নম্বরে ব্লাড কালচার, তারপর সিবিসি, আদার কালচার। ঠিক আছে, আদার কালচার বাকি সব আনেন, আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে ব্লাড কালচারে কী অর্গানিজমের নামটা বলেন তো? স্যার সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ অর্গানিজম? স্যার গ্রাম নেগেটিভ অর্গানিজম, যেটাই না গ্রাম নেগেটিভ এন্টেরোব্যাকটেরিয়া, যেটাই না। আচ্ছা তাহলে এন্টেরিক ফিভারের ইনভেস্টিগেশনটা আপনারা সবাই ভুল করেন, আপনারা 1 নম্বরে ব্লাড কালচার বলবেন অ্যান্ড সেন্সিটিভিটি, তাহলে অনেক ঝামেলা শেষ। আচ্ছা এন্টেরিক ফিভারে কি লিউকোসাইটোসিস থাকে? ইউজুয়ালি লিউকোসাইটোসিস থাকে না। ঠিক আছে, নর্মাল ডব্লিউবিসি কাউন্ট বা লিউকোপেনিয়া থাকে। আচ্ছা এইটা একটা প্রশ্ন। ব্লাড কালচারে কী পাবেন একটা প্রশ্ন, আদার কী কালচার করা যায়? স্যার স্টুল কালচার, ইউরিন কালচার, বোন মেরো কালচার, স্প্লিনিক অ্যাসপিরেট কালচার, রোজ স্পট কালচার। এনএইচ স্যারও দেখি শুনতে মানে
অনেক সময় জিজ্ঞেস করে, জালাল স্যারও জিজ্ঞেস করে যে রোজ স্পট কালচার সম্বন্ধে জিজ্ঞেস করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন। এরপর স্যার বলবে আচ্ছা ঠিক আছে, এন্টেরিক ফিভারের কেরিয়ার স্টেট আছে নাকি? জি স্যার আছে। কই কেরিয়ার স্টেট হিসেবে থাকে? স্যার গল ব্লাডারে। আর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কি? থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ইনজেক্ট সেফট্রিয়াক্সন। আর কি দেওয়া যায়? এজিথ্রোমাইসিন দেওয়া যায়। আর কি দেওয়া যায়? সিপ্রোফ্লক্সাসিন দেওয়া যায়। আপনি সেফট্রিয়াক্সন বলতে পারলে হবে। কতদিন দেওয়া যায়? 14 দিনের ট্রিটমেন্ট। 2 গ্রাম 12 আওয়ারলি 14 দিন, কিন্তু আমাদের বইতে লেখা আছে 1 গ্রাম 12 আওয়ারলি। তাহলে আপনি গ্রাম ট্রাম বলার প্রয়োজন নেই, আপনার স্যার সেফট্রিয়াক্সন 14 ডেজ দেওয়া হয় স্যার। আর কি স্যার? সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন। আমাদের জাহাঙ্গীর আলম স্যার থেকে আপনি বলবেন স্যার উই ক্যান গিভ সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন, সেফট্রিয়াক্সন। স্যার কি সেফট্রিয়াক্সনটা একটু নিচের দিকে এসে বলবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রিটমেন্ট আর কমপ্লিকেশন, আপনার কমপ্লিকেশনটা মুখস্থ করবেন, ক্লিনিক্যাল ফিচার মুখস্থ করবেন। ইনভেস্টিগেশন বললাম আর ট্রিটমেন্ট বললাম, ঠিক আছে। আপনাদের এন্টেরিক ফিভার বুঝতে কোনো প্রশ্ন যে সমস্যা আছে, স্যার বলবে একটা 7-10 দিনের ফিভার দিবে। ভাইরাল ডেঙ্গু হলে আপনাকে দিয়ে 5-6 দিনের দিবে, এরকম দিবে। আর এন্টেরিক ফিভার হলে 8 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, মানে সেকেন্ড উইকের একটা ফিভার দিবে। যে ফিভারে কাফ নাই, যে ফিভারে ডিজিউরিয়া নাই, আসে একটা এন্টেরিক সিমটম প্লাস হেডেক। আমার কথা কি বুঝতে পারছেন? এটা আপনাদের ক্লিনিক্যাল অ্যাপ্রোচেও লাগবে। মানে আপনারা মানে আমরা সহজে যেটা চিন্তা করি যে সেকেন্ড উইক ফিভার, নিউমোনিয়া ইউটি এক্সক্লুডেড, এন্টেরিক ফিভার, এটা আমি অন্তত বিশ্বাস করি। এভাবে অ্যাপ্রোচ করা উচিত আর কি। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখেন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন। এন্টেরিক ফিভার শেষ। কোনো প্রশ্ন আছে নাকি? এরপর একটা প্রশ্ন হলে, আপনাদের কাছে একটা ছেলে আসছে, 20 বছরের একটা ছেলে, ইয়াং স্টুডেন্ট, তার পেটে ব্যথা, পেটে ব্যথা, যে বমি বমি ভাব, গত 1 সপ্তাহ থেকে পেটে ব্যথা, বমি ভাব, শরীর ব্যথা, একটু ফিভারিশ ফিলাস, ঠিক আছে। কি হইতে পারে? এখানে বলাটা খুব টাফ। কি হইতে পারে এই জায়গায় বলাটা ভেরি ডিফিকাল্ট। তবে আপনাকে বুঝতে হবে, আমার তো প্রশ্ন বেশি নাই। ডেঙ্গু, ম্যালেরিয়া, হেপাটাইটিস, গ্যাস্ট্রেন্টারাইটিস, এন্টেরিক ফিভার, টিবি, নিউমোনিয়া, ইউটিআই, আমার তো এই ইনফেকশাস তো এইগুলা। আর কি RASLE, রিলেটিভ ব্রাডিকার্ডিয়া হয়, কেন হয় এটা উত্তর তো আমি জানি না, ঠিক আছে। আচ্ছা, যদি জানতে পারি তাহলে আমি তোমাকে বলবো না আর কি। আচ্ছা, তাহলে আমরা একুট ভাইরাল হেপাটাইটিস এই ক্ষেত্রে ভেরি ডিফিকাল্ট বলা, শুধু সিমটম দিয়ে। কিন্তু সারা সিমটম দিয়ে জিজ্ঞেস করে যে কি খাইছে, এখন রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, নর্সিয়া, ভমিটিং, বডি ইকাস, হিস্ট্রি অফ ফিভারিশ ফিল। যদি স্যার বলে সাথে স্যার এই রুগীর জন্ডিস আছে, তুমি কী দেখতে চাও? স্যার আমি দেখতে চাই রুগীর টেন্ডার অ্যাবডোমেন এক্সামিনেশন করতে চাই, কোনো টেন্ডার হেপাটোমেগালি আছে কিনা। স্যার বলে টেন্ডার হেপাটোমেগালি আস, কী বলবা? স্যার একুট হেপাটাইটিস, একুট ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে। একুট ভাইরাল হেপাটাইটিস আমরা খুশি, এটা তো সবাই পারবে যে একটা রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, নর্সিয়া, ভমিটিং। কী হতে পারে? একুট ভাইরাল, একুট হেপাটাইটিস, একুট কোলেসিস্টাইটিস, একুট প্যানক্রিয়াটাইটিস, এনিথিং। কিন্তু 1 সপ্তাহ বললে তো একুট কোলেসিস্টাইটিস পিছনে চলে যাবে। এজন্য আপনি বললেন একুট ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে। সাথে কি একুট ভাইরাল হেপাটাইটিস কী থাকবে? জন্ডিস থাকবে, টেন্ডার হেপাটোমেগালি থাকবে, বা রাইট হাইপোকন্ড্রিয়াক টেন্ডারনেস থাকবে। তাহলে একটা ফিভারিশ ফিল বা ফিভারের হিস্ট্রি অফ ফিভার ফলোড বাই রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, নর্সিয়া, ভমিটিং, এই সাথে জন্ডিস অ্যান্ড টেন্ডার হেপাটোমেগালি, একুট ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, তখন স্যার বলে তুমি একুট ভাইরাল হেপাটাইটিসে কী ইনভেস্টিগেশন করতে চাও? তো একুট হেপাটাইটিসের ইনভেস্টিগেশন জানতে হবে। ইনভেস্টিগেশন হলো গিয়ে যে আপনার একুট ভাইরাল হেপাটাইটিস বা একুট হেপাটাইটিস বলতে পারবেন। একুট যেহেতু বলছে হিস্ট্রি অফ ফিভার, একটা প্রোডম দিছে, রাইট আপার অ্যাবডোমিনাল একটা হিস্ট্রি অফ ফুচকা খাইছে, বাইরে একটা হিস্ট্রি দেয় না স্যার। একুট ভাইরাল হেপাটাইটিস বললে ভুল হবে না। আপনি তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতেছেন। আমরা একুট ভাইরাল হেপাটাইটিসের জন্য তো এত টেস্ট করি না, ক্লিনিক্যালি ডায়াগনোসিস আমরা করে ফেলি। একুট হেপাটাইটিস বললে ওষুধ না, ড্রাগ দ্বারা হইতে পারে, ভাইরাস দ্বারা হইতে পারে, ফাঙ্গাস দ্বারা হইতে পারে, টক্সিন দ্বারা হইতে পারে, কোনো সমস্যা নাই। একুট হেপাটাইটিস বললেও তেমন কোনো সমস্যা হবে না।
আমরা যেখানে ছিলাম তো বললে অ্যাকুট হেপাটাইটিস বা অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস। স্যার বলবে প্রশ্নটা পড়ে যে কী ইনভেস্টিগেশন করবেন, আপনার ইনভেস্টিগেশন কী হবে? স্যার আই উইল ডু লিভার ফাংশন টেস্ট, সিরাম বিলিরুবিন, সিরাম এএলটি, এএসটি, এএলপি, প্রথমবিন টাইম, হ্যাঁ, এরপর একটু আস্তে ধীরে বলবেন সিরাম অ্যালবুমিন। এটা এলএফটির মধ্যে পড়ে। যদি অ্যাকুট হেপাটাইটিস আমরা এটা করবো না, ইউজুয়ালি আমরা করি না। অ্যান্ড স্যার ভাইরাল স্ক্রিন, স্যার এটা শুনতে যাচ্ছে। তবে আপনি লিভার ফাংশন টেস্টে এএলটি এএসটি বলার পুরোপুরি এনএচ স্যার আপনাকে আটকাবে যে এএলটি এএসটি কি লিভারের ফাংশন টেস্ট, বলবেন না স্যার দে আর ড্যামেজ মার্কার অফ লিভার। আপনি বলবেন স্যার আই উইল ডু এলএফটি, লিভার ফাংশন টেস্ট ইন দ্য ফর্ম অফ সিরাম বিলিরুবিন, এএলটি, এএসটি, এএলপি, হ্যাঁ। এরপরে বলবেন যে এরপর আপনি বলবে যে কি ওই প্রথম মিন টাইম, তারপর একটু আসতে দেবেন স্যার অ্যালবুমিন অ্যান্ড ভাইরাল স্ক্রিন। তখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে স্যার বলবে যে এএলটি এএসটি কি লিভারের ফাংশন টেস্ট, বলবেন না স্যার এটা ড্যামেজ মার্কার। তবে এটা এলএফটির মধ্যে আসে, এটা লিভারের ফাংশনাল অ্যাসেসমেন্ট, এটা ড্যামেজ মার্কার, ঠিক আছে। আচ্ছা, তো স্যার বলে ভাইরাল স্ক্রিন করবেন, কোন ভাইরাল স্ক্রিন করবেন? তো অ্যাকুট হেপাটাইটিস করে কোন ভাইরাস? হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, হেপাটাইটিস বি। একটা সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। ও আচ্ছা আচ্ছা, আমরা কোথা থেকে হয়েছিলাম? তাহলে আপনারা তো এতটুকু বুঝছেন যে অ্যাকুট হেপাটাইটিস কে করে, মানে এইচ হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, আর কে হেপাটাইটিস বি, এনটি এইচ এ ভি আইজিএম, এনটি এইচ এ ই ভি আইজিএম, আর কি স্যার এইচবিএস এজি অ্যান্ড এনটি এইচবি কোর অ্যান্টিবডি আইজিএম লিখা বলতে হবে। এরপরে কী করবেন, আর কি করা যায় স্যার? তাহলে এলএফটি, ভাইরাল স্ক্রিন অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম। আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম করলে লিভারের ইকোটেকচার কীরকম হবে? ব্রাইট। কীরকম হবে? ব্রাইট। আচ্ছা, এই গেল আপনাদের দুইটা। মানে এখন বলবে ট্রিটমেন্ট কী।
আচ্ছা, তখন বলবে হেপাটাইটিস হইলে আপনি ALT AST ALP কীরকম পাবেন? ভাইরাল হেপাটাইটিসে বা অ্যাকুট হেপাটাইটিসে, ভাইরাল হেপাটাইটিসে ALT AST উইল বি মার্কডলি ইনক্রিজড, ALP উইল বি মডারেটলি ইনক্রিজড, মাইল্ড টু মডারেটলি ইনক্রিজড। অনেক সময় পরীক্ষা হলে বলে, আচ্ছা বলেন তো একটা রুগীর ALT পাইছেন 800, স্যার যদি বলে দেয় ALT 800, ডায়াগনোসিস আর কিচ্ছু নেই, অ্যাকুট হেপাটাইটিস। স্কাইরাইজ ALTর কজ 2টা 3টা, অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, প্যারাসিটামল টক্সিসিটি আর ইস্কেমিক হেপাটাইটিস। আপনাকে তো এগুলো জিজ্ঞেস করতেছে না, আপনাকে বলবেন অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, স্যার বলে দিবে এরকম ALT পাইছেন 1000, কী ডায়াগনোসিস? স্যার অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস। কারণ স্কাইরাইজ যে ALTর কজ হলে এই 3টাই, ঠিক আছে, যে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, প্যারাসিটামল টক্সিসিটি আর ইস্কেমিক হেপাটাইটিস। বা এগুলো তো আপনার শোনার কথা না, আপনার তো পরীক্ষা হলে ভাইরাল হেপাটাইটিস জিজ্ঞেস করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হেপাটাইটিসের ম্যানেজমেন্ট কী? এটা ভেরি ইম্পর্ট্যান্ট। জাহাঙ্গীর স্যার জিজ্ঞেস করে, আসলে জাহাঙ্গীর স্যারের এক্সাক্ট উত্তরটা আমিও জানি না। আমি যতদূর বুঝতে পারছি যে রেস্ট, আপনি বলেন স্যার রেস্ট, ডায়েট নর্মাল, ঠিক আছে, এই 2টা। তখন স্যার জিজ্ঞেস করবে কোনো বায়োটিক দিবেন না? জি না স্যার। অ্যান্টিভাইরাল দিবেন না? না স্যার। কোনো সিরেটিভ দিবেন না? না স্যার। NSAID দিবেন না? না স্যার। কোনো অ্যানালজেসিক দিব না, ঠিক আছে। আচ্ছা, রেস্ট, সাপোর্টিভ কেয়ার, রেস্ট, নর্মাল ডায়েট। আচ্ছা, ঠিক আছে, এটা গেল আপনার অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস নিয়ে প্রশ্ন। তখন বলবে, আচ্ছা এই অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসের লাইফ থ্রেটানিং কমপ্লিকেশন কী? স্যার ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর, অ্যাকুট হেপাটিক ফেলিওর। অ্যাকুট হেপাটিক ফেলিওর রুগী আপনার কাছে কী নিয়ে আসবে? স্যার হেপাটিক এনকেফালোপ্যাথি নিয়ে আসবে। হেপাটিক এনকেফালোপ্যাথির ফিচার কী কী? স্যার অল্টার্ড স্লিপ প্যাটার্ন, অল্টার্ড কনশাসনেস ইন দ্য ফর্ম অফ ড্রাউজিনেস, কনফিউশন, কমা, ঠিক না? আচ্ছা, তাহলে অল্টার্ড স্লিপ প্যাটার্ন, যে ডিক্রিজড অ্যাটেনশন, altered sleep pattern, decreased attention, altered level of consciousness in the form of drowsiness, confusion, coma। আচ্ছা বললো, আচ্ছা এই রুগীর তাহলে এই ফিচার নিয়ে আসলে হেপাটিক এনকেফালোপ্যাথি। আচ্ছা, হেপাটিক এনকেফালোপ্যাথি রুগীর কী সাইন পাবেন? স্যার জন্ডিস, লজ ECS, আর কি ফ্লেপিং ট্রেমর, জন্ডিস, ফ্লেপিং ট্রেমর, লজ ECS, বাইলেটারালি এক্সটেন্সর প্লান্টার। বললো ঠিক আছে, তাহলে বেড সাইডে কীভাবে বুঝবেন? স্যার যে ফ্লেপিং ট্রেমর দেখে বুঝবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কি থাকে? আর কি সাইন? আর কিছু করতে বলেন? জি স্যার, রোগীর লজ ECS থাকবে, আর কি থাকবে? রোগীর কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া থাকবে। তাহলে সাইন কি কি? জন্ডিস, ফ্লেপিং ট্রেমর, লজ ECS, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, আর কি বাইলেটারাল এক্সটেন্সর। কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া জিনিসটা কি? স্যার রুগীর নর্মাল মোটর ফাংশন থাকা সত্ত্বেও রুগী সিম্পল অ্যারিথমেটিক টাস্ক করতে পারবে না। কীভাবে আমরা বুঝি? স্যার রুগীকে স্যার ঘড়িতে টাইম আঁকতে বলবো বা স্টার আঁকতে বলবো, স্যার এটা জিজ্ঞেস করে যে আর্লি সিমটম কি? অল্টার স্লিপ প্যাটার্ন। আর্লি সাইন কি? কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। কীভাবে যে বুঝবেন? রুগীকে স্টার আঁকতে বলবো, ঠিক আছে। অ্যাকুট হেপাটিক ফেলিওর সম্বন্ধে এটা জিজ্ঞেস করবে। আর এই তুমি শুনতে পাচ্ছ না? এখন তো শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, আর কি? আর হলো গিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে আর কি কি কমপ্লিকেশন। এটা ভেরি রেয়ারলি জিজ্ঞেস করে। অ্যাকুট হেপাটিক ফেলিওর বা হেপাটিক এনকেফালোপ্যাথি বলতে পারলে আমরা খুশি। আর বেশি কিছু জিজ্ঞেস করেন। আর কমপ্লিকেশন বক্সে আছে, ওই যে কোলেস্টেটিক হেপাটাইটিস, রিল্যাপসিং হেপাটাইটিস, ক্রনিক লিভার ডিজিজ, যা তা আছে সব বলবেন। আচ্ছা, ঠিক আছে, তুমি এগুলো জিজ্ঞেস করুন। আপনার হেপাটিক ফেলিওর বলতে পারলে আমরা খুশি, অত্যন্ত আনন্দিত। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো গিয়ে, এরপরে কোনটা? এরপর আপনাদের কোনটা প্রয়োজন? HIV প্রয়োজন না আরও তো আছে? আমরা কোনটা কোনটা বলছিলাম? ম্যালেরিয়া বলছিলাম, ডেঙ্গু বলছিলাম। আচ্ছা, ডেঙ্গু। আচ্ছা, ইনসিডেন্টাল ডায়াগনোসিস অফ HbA যেটা তো আসলে অনেক বড় কথাবার্তা। এটা আপনাদের পরীক্ষার হলে জিজ্ঞেস করে বলে আমার ধারণা নাই। তো আমি এটা বললে, আচ্ছা আমরা এর আগে ডেঙ্গুটা একটু বলে ফেলি, এটা আমরা পরে বলবো না। ডেঙ্গুর সিমটম আসবে এইভাবে যে একটা ধরো একটা স্টুডেন্ট, সাস্টে একটা স্টুডেন্ট, ঢাকা বাড়ি, আপনার কাছে আসছে, ফিভার
সিভিয়ার বডি এক। যখনই বলবে সিভিয়ার বডি এক, ঢাকার নাম আসবে। ঢাকা ডেঙ্গুতে ঢাকা থাকবে, আর কি থাকবে? বডি এক থাকবে। সিভিয়ার ফিভারের সাথে বডি এক। আপনি টাইফয়েডে কিন্তু হেডেক বলবে, বডি এক তেমন বেশি বলবে না। ডেঙ্গুতে বলবে বডি এক, ফিভার বডি এক বা ফিভার জয়েন্ট পেইন, তখনই আপনি অ্যালার্ট হবেন এটা ডেঙ্গু। আর যা কিছু বলুক, আপনাদের কোভিড পার্টে বলছি ট্রাভেল হিস্ট্রি, সিগনিফিক্যান্ট ট্রাভেল হিস্ট্রি। অনেক স্যার তো অনেকভাবে বলতে পারে, আপনাদের যে নতুন কোনো স্যারও আসতে পারেন। আমি আগের স্যারদের কথা বলতে থাকি, এনায়েত স্যার বা এরকম। ট্রাভেল হিস্ট্রি, তারপর কি ফিভারের সাথে বডি এক, ভেরি ইম্পর্ট্যান্ট, বডি এক প্লাস ফিভার। এইটা থাকলে কি বলবেন? স্যার ডেঙ্গি ফিভার। আচ্ছা, ডেঙ্গি ফিভার যদি থাকে, আচ্ছা এটা মিনিট ওয়েট করেন, হ্যাঁ 2 মিনিট ওয়েট করেন। না, আমি মিউট হয় নাই, আমি যে একটু সরি, আপনাদেরকে একটু সময় নষ্ট করে ফেললাম। আমাদের কি বেশি রাত হয়ে গেছে নাকি আমরা আরেকদিন কি করব? 11:15 বেজে গেছে। আপনাদের কি মনে হয়, না কন্টিনিউ করব? ডেঙ্গু তো অনেক লম্বা আর কি, আমরা ছোটো কোনো একটা টপিক নিয়ে আলোচনা করে ফেলবো নাকি এখন? আমাদের কি ডেঙ্গু মানে এই মুহূর্তে মাথায় ঢুকবে কিনা না, প্রফ দিয়ে এসে শর্ট কেস লং কেস তো তার একদিন পড়াতে হবে, করবো না? কিন্তু ডেঙ্গু তো অনেক বড় হয়ে যায়।
শর্ট একটা টপিক আমরা নিয়ে নিই। লং কেস শর্ট কেস আমরা আরেকদিন আলোচনা করতে পারবো। আচ্ছা, অ্যাকিউট ক্রিটিক্যাল মেডিসিন থেকে আমরা কী পড়বো? আচ্ছা, এগুলো বলা হয় না, এটা এটা জরুরি। ডেঙ্গু টপিকগুলো আমরা আরেকদিন আলোচনা করি, কারণ এটা অনেক বড়। হ্যাঁ, কনসেন্ট্রেশন আমারও থাকতেছে, আমি তো বেশিক্ষণ পড়তে পারি না। আচ্ছা, ডায়াবেটিস আমরা আরও 2টা বোধহয় ক্লাস লাগবে, আমরা শেষ করে ফেলবো না, একটা ক্লাসে আমরা শর্ট কেস। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যেটা করি, আমরা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন থেকে একটু আসি। তারা আপনাদের একটা বোর্ডে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন থাকে, আর একটা বোর্ডে ওয়েস্টার্ন এনভায়রনমেন্ট থাকে। এরকম কিছু জিনিস থাকে যেগুলো থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা উত্তর দিতে পারেন না। তো এটা ভেরি ইম্পর্টেন্ট যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন জিজ্ঞেস করবে, স্যার বলবে আইসিইউ ইন্ডিকেশন বলেন। একটা প্রশ্ন, আইসিইউ ইন্ডিকেশন মানে আইসিইউতে কখনো গেছে, মানে যার বোর্ডে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন থাকবে তাকে জিজ্ঞেস করবে যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের নাম শুনছেন? জি স্যার। মানে কি স্যার? আইসিইউ রিলেটেড, মানে স্যার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিল উইথ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আচ্ছা, তাহলে আইসিইউতে যে কিসব রোগী পাঠানো হয়, একটা প্রশ্ন না? আচ্ছা, তারপর বলবে যে আইসিইউতে কখনো গেছেন, কী কী রোগী পাঠানো হয় আইসিইউতে, কী কী রোগী পাঠানো হয়, মানে কোন কোন ডিজিজের রোগী আপনি দেখছেন, কোন কোন ডিজিজের রোগী আপনি দেখছেন, আর আইসিইউতে রোগী পাঠানোর ইন্ডিকেশনটা কী? আমার কথা কি বুঝতে পারছেন? কখন আপনি আইসিইউতে রোগী পাঠাবেন, তাহলে কী কী রোগী দেখছেন বললে দুনিয়ার যত খারাপ খারাপ রোগ আছে সবগুলো বলে ফেলবেন, আপনার পাস নিশ্চিত। স্যার মেনিনজাইটিস, এনকেফালাইটিস, স্যার রেসপিরেটরি ফেইলিওর ডিউ টু সিওপিডি। হ্যাঁ, দয়া করে এমআই আবার বলবেন না। তো রেসপিরেটরি ফেইলিওর ডিউ টু সিওপিডি এইগুলা বললেই আমরা মোটামুটি খুশি, যে রেসপিরেটরি ফেইলিওর ডিউ টু সিওপিডি, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, স্যার ব্রঙ্কিয়াল কার্সিনোমা উইথ ব্রেইন মেটাস্টেসিস, যা যা খারাপ খারাপ রোগ এই পৃথিবীতে বল, স্যার সেপসিস, নিউমোনিয়া উইথ সেপসিস। হ্যাঁ, এরপর কি স্যার অ্যাকিউট নিউমোনিয়া উইথ সেপসিস, তারপর স্যার অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস উইথ সেপসিস। এইগুলো আপনারা একটু বলবেন, ঠিক আছে? 1 নাম্বার কোয়েশ্চেন। তাহলে আইসিইউতে কী কী রোগী আপনি দেখছেন, 1 নাম্বার কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হলো গিয়ে, কারণ একটু সেকেন্ড কোয়েশ্চেনটা আমার লেখা ছিল। সেকেন্ড কোয়েশ্চেন যে কোয়েশ্চেন হচ্ছে আইসিইউতে পাঠানোর ইন্ডিকেশনটা কী, যে কোন রোগী আপনি আইসিইউতে পাঠাবেন, একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন হলো গিয়ে যে আচ্ছা আইসিইউতে আপনি যখন বলবেন যে স্যার আইসিইউতে আমি সেপসিসের রোগী পাঠাবো, তখন বলবে যে আচ্ছা সেপসিস বলতে কী বুঝেন। হ্যাঁ, আর একটা লোকের সেপসিস SIRS, এই 2টা বলতে কী বুঝেন। সবচেয়ে জরুরি হলো যে আপনাকে জিজ্ঞেস করা হবে সেপসিসের সংজ্ঞা, সেপটিক শক, আর সেপসিসের ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আইসিইউতে আপনি কোন রোগী পাঠাবেন? যে রোগীর পেশেন্ট রিকোয়ার সাপোর্ট অফ 2 অর্গান সিস্টেম, অ্যাটলিস্ট 2টা অর্গান সিস্টেমের সাপোর্ট লাগবে। ধরেন তার যে কার্ডিওজেনিক শক, সাথে তার AKI মানে রেনাল ফেলিওর, ঠিক আছে? একটা হলো 1 অর্গান কিন্তু ক্রনিক ইম্পেয়ারমেন্ট, মানে আপনি বললেন স্যার সাপোর্ট 2 অর মোর অর্গান সিস্টেমের সাপোর্ট। এমআইতে আইসিইউ আছে, এমআইতে আমরা সিসিইউতে পাঠাই। সিসিইউ থেকে যখন রুগী কার্ডিয়াক অ্যারেস্ট একেবারে নাই হয়ে যাবে, মানে ইন্টিউবেশন, মানে আনকনশাস হয়ে যাচ্ছে, তখন আমরা আইসিইউতে পাঠাই। আচ্ছা, বলা যাবে এমআই, কোনো সমস্যা না, বললে কেউ না করবে না। তাহলে কোন রুগীকে আপনি পাঠাবেন? 1 নম্বর লোকে 2টা অর্গান সিস্টেমের সাপোর্ট লাগবে। আরেকটা লোকে যে রুগীর মেকানিক্যাল ভেন্টিলেশন লাগবে, ইন্টিউবেশন অ্যান্ড মেকানিক্যাল ভেন্টিলেশন, মানে হলো গিয়ে রেসপিরেটরি ফেইলিওর হয়েছে, রুগী মানে হাই ফ্লো অক্সিজেন, মানে হাইয়েস্ট ফ্লো অক্সিজেন থেরাপিতে মেনটেন করতে পারতেছে না অক্সিজেন, অথবা রুগীর লো GCS, যেটার কারণে এয়ারওয়ের ইন্টিগ্রিটি মেনটেন হচ্ছে না। 2 or more অর্গান সিস্টেম সাপোর্ট, অথবা পেশেন্ট
রিকোয়ারিং এন্ডোট্রাকিয়াল মানে মেকানিক্যাল ভেন্টিলেশন ডিউ টু রেসপিরেটরি ফেলিওর, ডিউ টু লো জিসিএস, ডিউ টু কোমা। ঠিক আছে, আরেকটা হলো গিয়ে যে একটা অর্গান সিস্টেমের সাপোর্ট, মানে একটা মানে তার একটা অর্গান সিস্টেম খারাপ আর আরেকটা হলো গিয়ে ফেলিওর, মানে দুইটা অর্গান ফেল করলে অথবা একটা অর্গান ফেল করছে সাথে আরেকটাতে ইম্পেয়ারমেন্ট আছে, এরকম ক্ষেত্রে আমরা আইসিউতে পাঠাই। আপনারা এই দুইটাই বলবেন, আর কিছু বলা লাগবে না। তখন স্যার বললো আচ্ছা ঠিক আছে তুমি আইসিউতে পাঠাইছো, তাহলে আইসিউতে নিউমো হচ্ছে, তাহলে হোয়াট ইজ সেপসিস? সেপসিসের সংজ্ঞা যেটা আছে এইটা বলবেন যে সাসপেক্টেড ইনফেকশন প্লাস 2 or more, হাইপোটেনশন, টেকিপনিয়া, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। মনে রাখবেন এখানে জিসিএস কিন্তু 14 কম বা 14। আচ্ছা ঠিক আছে স্যার, সেপসিস 6 মনে রাখবেন যে সেপসিসের ম্যানেজমেন্ট কি স্যার? ইমিডিয়েট যে ম্যানেজমেন্ট বাই সেপসিস 6। আপনি সেপসিস 6 শব্দটা আনতে চাইবে, আনলেই আপনার পরীক্ষা সহজ। সেপসিস 6-এ কী আছে? হাই ফ্লো অক্সিজেন থেরাপি, ব্লাড কালচার, আইভি অ্যান্টিবায়োটিক, ইউরিন আউটপুট, আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট, ইউরিন মেজারমেন্ট, সিরাম ল্যাকটেট মেজারমেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 3টা গেল। এর বাইরে আসলে এখান থেকে তেমন কিছু আসবে বলে মনে হয় না। আইসিইউতে কী কী রোগী দেখছেন? আইসিইউর ইন্ডিকেশন কি? সেপসিস, হালকা পাতলা সেপসিস দেখবেন, সেপসিস না দেখলেও চলবে। আচ্ছা একটা আরেকটা প্রশ্ন আছে, স্যাররা জিজ্ঞেস করে, এখন অবশ্য জিজ্ঞেস করার চান্স কম, জুলাই মাসে জিজ্ঞেস করে হিট স্ট্রোক, হিট সিনকোপ, স্পেশালি হিট স্ট্রোক কি? ওয়েস্টার্ন এনভায়রনমেন্ট নামে, মানে ওই যে এনভায়রনমেন্টাল মেডিসিন নামে একটা কার্ড থাকে, তো অনেক সময় স্যাররা এটা তুলে, তো যার ভাগ্য খারাপ তারা জিজ্ঞেস করে হিট স্ট্রোক কি, ড্রাউনিং কি, ড্রাউনিংয়ের ম্যানেজমেন্ট। হিট স্ট্রোক কি? হিট স্ট্রোক তো আসলে সংজ্ঞাটা কেউ কি সংজ্ঞা বলতে পারবেন? আমি তো অনেকদিন ধরে পড়ি না, সংজ্ঞাটা আমাকে ভুলে গেছি। কার কাছে সংজ্ঞা থাকলে আমাকে একটু বলো তো। আচ্ছা হিট স্ট্রোকটা আপনার সংজ্ঞাটা একটু পড়বেন, ম্যানেজমেন্ট স্যাররা জিজ্ঞেস করবে। ঠিক আছে, প্রথম কথা লাগে হিট যে পেশেন্টকে আপনি, স্যার আমি হট এনভায়রনমেন্টাল সোর্স থেকে পেশেন্টকে সরায় আনবো, কুল এনভায়রনমেন্টে নিব। পেশেন্টকে কী করবেন স্যার? স্যার আমি পেশেন্টকে এই যে পেশেন্টকে কী করবেন স্যার? আমি যে তাকে হট এনভায়রনমেন্টাল সোর্স থেকে সরায় আনবো, তাকে স্যার আমি কোল্ড মানে এই যে কুল সার্ভিসে রাখবো, তার বডি কুলিং করার জন্য স্যার আমি অ্যামেজন নেব। যেমন ধর এটা কীভাবে নেওয়া হয়, এটা স্যার আমি এই যে কোল্ড ওয়াটার ইমার্শন দেওয়া যেতে পারে, আরও অনেক কিছু আছে। এবং তারা আপনি ওই যে স্পঞ্জিং করতে পারি, এয়ার কন্ডিশন, তারপর ইভাপোরেশন, এই সকল যে থেরাপি আছে, বইতে একটা ছক আছে, এটা মুখস্থ করলে চলবে। আপনার এই দুটা এখন এটা আসার সম্ভাবনা কম, হিট স্ট্রোক বেশি আসবে বলে আমার মনে হয় না। এখন তো একটু ঠান্ডার দিকে পরীক্ষা হচ্ছে, যদি একটু গরমের দিকে হতো তাহলে এইটা আসতো। তাহলে আপনাদের এই দুইটা আর ড্রাউনিং, নিয়ার ড্রাউনিং থেকে আপনাদের ড্রাউনিং মানে ড্রাউনিং মানে কিন্তু রুগী মরে গেছে, আর নিয়ার ড্রাউনিং মানে রুগী পানি থেকে ডুবে আপনার কাছে আসছে। ঠিক আছে, তো নিয়ে আপনার বলবে স্যার একটা সিনারিও দিয়ে, এটা স্যার নিয়ার ড্রাউনিং। ঠিক আছে, এটাই স্যার শুনতে চাই, নিয়ার ড্রাউনিং। তো নিয়ার ড্রাউনিংতে রুগী কেন মারা যায় স্যার? যে ল্যারিঞ্জিয়াল ইডেমা এবং স্পাজমের কারণে, তাই না? আচ্ছা, তখন স্যার এটা তো আর ম্যানেজমেন্ট তেমন কিছু নাই, এগুলো থেকে এই নিয়ার ড্রাউনিংটা এগুলো জিজ্ঞেস করছে। এটা নিয়ার ড্রাউনিং, ড্রাউনিং না স্যার, নিয়ার ড্রাউনিং। ড্রাউনিং মানে রুগী মরে গেছে, পানিতে ডুবে রুগীর মৃত্যুকে বলা হয় ড্রাউনিং, আর যখন রুগী বেঁচে যায় তখন বলে নিয়ার ড্রাউনিং। আচ্ছা, এগুলোর ম্যানেজমেন্ট আপনাদেরকে জিজ্ঞেস করা হয় না। তাহলে আচ্ছা, তাহলে এইগুলা গেল। আর আপনাদের ডেঙ্গু তাহলে আপনার ডেঙ্গু থেকে কী পড়বেন? আপনাদেরকে সারা প্রশ্নগুলো অনেক বড়, এটা ডেঙ্গু থেকে আপনাদেরকে একটু প্রশ্ন আমি আপনারা একটু খেয়াল করবেন যে ডেঙ্গুর ক্লিনিক্যাল ফিচার জিজ্ঞেস করবে, যে আপনার এখানে জিজ্ঞেস করবে কি, ওই যে আপনার কি টেস্টটা আর কি, তাহলে যে আপনার যে সিস্টোলিক ব্লাড প্রেশার টর্নিকেট টেস্টটা জিজ্ঞেস করবে। ঠিক আছে, এটার ইন্টারপ্রিটেশন। তারপর জিজ্ঞেস করবে ক্রিটিক্যাল ফেজটা কোন ফেজ। ঠিক আছে, মনে রাখবেন ক্রিটিক্যাল ফেজে কোনো ফিভার থাকে না। তারপর আপনাদের জিজ্ঞেস করে কী ইনভেস্টিগেশন করবেন, সিবিসি, খালি বলে প্লাটিলেট, আরে প্লাটিলেট না,
সিবিসি বলতে হবে, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট। কী দেখে? প্লাটলেটও দেখবেন, আগে বলতে হবে হেমাটোক্রিট দেখে, তাই না? হেমাটোক্রিট সাথে কি প্রথম 3 দিনের মধ্যে আসলে NS1 অ্যান্টিজেন, আর 4th ডে টু অনওয়ার্ড মানে 5th ডেতে ডেঙ্গু অ্যান্টিবডি IgM IgG, তাই না? আচ্ছা, তাহলে কী টেস্ট করবেন? একটা ইনভেস্টিগেশন। তারপরে ডেঙ্গুর সেরোলজিক্যাল ভ্যারাইটি করা 4টা। তো ডেঙ্গু শক সিনড্রোম কাদের হয়? ঠিক না, কাদের হয়? যাদের ক্ষেত্রে মানে আগে একবার ইনফেকশন হয়েছে, তাই তো, ক্রস রিঅ্যাক্ট হয় অ্যান্টিবডি। তাহলে ডেঙ্গু শক সিনড্রোম কাদের হয়? তারপরে প্রশ্ন, হাউ উইল ইউ ম্যানেজ সাপোর্টিভ কেয়ার IV ফ্লুইড উইথ ফ্লুইড থেরাপি, তাই না? এই প্রশ্নগুলো একটু পড়তে হবে। প্রশ্ন আরেকটা বলে দেয় আপনাদের 5 মিনিট 2 মিনিট নিয়ে। আর কোন ইনফেকশাস ডিজিজ ছিল? ডেঙ্গুর পড়েছিল আপনাদের ম্যালেরিয়া থেকে স্যাররা জিজ্ঞেস করবে, সহজ প্রশ্ন। একটা সিনারিও দিবে, এই ওই যে জৈন্তাপুর থেকে আসছে, সুনামগঞ্জ থেকে আসছে একটা লোক, তার হইল গিয়া যে এই ফিভার, অল্টার কনসাসনেস, স্যার মেনিনজাইটিস, ওই যে মেনিনগোএনকেফালাইটিস, সেরেব্রাল ম্যালেরিয়া, এইটা বলতে হবে, ঠিক আছে? ফিভার মানে একটা হিস্ট্রি অফ এন্ডেমিক জোন, ফিভার, অল্টার্ড কনসাসনেস, এটা মাথায় রাখতে হবে। সেরেব্রাল ম্যালেরিয়া, সিভিয়ার ম্যালেরিয়া বা সেরেব্রাল ম্যালেরিয়া বলতে হবে। আর বলতে পারে হিল ট্র্যাক্ট থেকে আসছে, ফিভার আছে, হিল ট্র্যাক্ট ফিভার মানেই ম্যালেরিয়া। হিল ট্র্যাক্ট ফিভার প্লাস অল্টার্ড কনসাসনেস, সেরেব্রাল ম্যালেরিয়া বা সিভিয়ার ম্যালেরিয়া। যখনই বলবেন তখনই প্রশ্ন আসবে যে সিভিয়ার ম্যালেরিয়ার কী কী ক্রাইটেরিয়া আছে, 4-5টা মুখস্থ করলেই চলবে। নাম্বার 2, সিভিয়ার ম্যালেরিয়া ট্রিটমেন্ট। ড্রাগের নাম বলতে পারলে আমরা খুশি। যদি বলতে পারেন কুইনাইনের কথা বা কোয়ার্টেমের কথা, আরও খুশি। তবে ড্রাগের নামগুলো বলতে পারলেই এনাফ। তো ম্যালেরিয়া পরীক্ষায় মাথায় রাখতে হবে যে মেনিনজাইটিস, মেনিনগোএনকেফালাইটিস যেই সিনারিওতে মনে হবে সেই সিনারিও সেরেব্রাল ম্যালেরিয়া বলতে হবে, এবং সেই সিনারিও যদি পাহাড় থাকে তাহলে সেরেব্রাল ম্যালেরিয়া 1 নম্বর ডায়াগনোসিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আরও অনেক টপিক রয়ে গেল। নিউরোলজি সব আলোচনা করে একটু ডিফিকাল্ট, আমরা আপনাদেরকে বলে যাই কিছু। তারপর গ্যাস্ট্রোএন্টারাইটিস, সারা জিজ্ঞেস করবে কি যে এই বললো খাইছে, মানে একটা কিসের হিস্ট্রি আছে, বাইরে ফুড ইনটেকের হিস্ট্রি আছে, 1 বা 2 দিনের লুজ মোশন, তাহলে এটা কি? অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস। এটার কজ কি স্যার? ইনফেক্টিভ কজ, তাই তো। ভাইরাল, ব্যাকটেরিয়াতে কী কী অর্গানিজম দ্বারা হয়? 1 নম্বর প্রশ্ন। আপনি কি রোগী কীভাবে ম্যানেজ করবেন? ওরাল রেডিয়েশন স্যালাইন, তাই তো। আর যদি হসপিটালে ভর্তি হয়, কলেরা স্যালাইন। আচ্ছা, ঠিক আছে, এটা ম্যানেজ করলেন। অ্যান্টিবায়োটিক দিবেন না। কখন অ্যান্টিবায়োটিক দিবেন? যদি তার স্যার হাই গ্রেড ফিভার থাকে, ফিভার উইথ চিলস, বইতে লেখা আছে ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, ব্লাড মিক্সড স্টুল, ঠিক আছে? ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর সিস্টেমিক সিমটম, ব্লাড মিক্সড স্টুল, সিভিয়ার প্রস্ট্রেশন অফ দ্য পেশেন্ট সিভিয়ারলি প্রস্ট্রেটেড, এল্ডারলি এজ মোর দেন 65, এটা বইতে আছে, এটা আপনার বলার প্রয়োজন নেই। আপনি বলবেন এই 3টাই। যদি স্যার ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর সিস্টেমিক সিমটম থাকে, যদি রোগীর ব্লাড মিক্সড স্টুল থাকে, সিভিয়ার প্রস্ট্রেশন মানে রোগী খুবই উইক, মানে কোনো কাজ করতে পারতেছে না, সিভিয়ারলি প্রস্ট্রেটেড থাকে, এছাড়াও রোগীর এজ মোর দেন 65, হ্যাঁ, যদি থাকে, তাহলে আমরা রোগীকে, অথবা যদি পেশেন্টের কোমরবিড কন্ডিশন থাকে, আনকন্ট্রোল ডিএম যদি থাকে, তখন আমরা অ্যান্টিবায়োটিক দিই। আপনারা বলেন প্রথম 3টা, এই সময় আমরা অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস একটা সিনারিও থাকবে, তার অর্গানিজম জানতে হবে, তার ম্যানেজমেন্ট জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর HIV, এখন স্যার HIV জিজ্ঞেস করে যে একটা রুগী দুবাইতে ছিল, ডায়রিয়া নিয়ে আসছে, প্রায় 6 মাসের ডায়রিয়া, দুবাইতে ছিল, 3 মাসের ফিভার, সিভিয়ার ওয়েট লস ডায়রিয়া, ক্রনিক ফিভার, ক্রনিক ওয়েট লস, ক্রনিক ডায়রিয়া, ক্রনিক ফিভার প্লাস ডায়রিয়া, ক্রনিক ফিভার প্লাস ওয়েট লস প্লাস ডায়রিয়া, এই প্যাটার্নে একটা বিদেশে ট্রাভেলের হিস্ট্রি থাকবে, মানে ইমিগ্রেন্টের হিস্ট্রি দেবে আপনাদেরকে, যেটা দেবে এরকম থাকবে, ইমিগ্রেন্টের হিস্ট্রি, ফিভার, ডায়রিয়া, ওয়েট লস। আপনি বলবেন স্যার এইডস, ঠিক আছে? তখন বলবে এইডস কার দ্বারা হয়? HIV। কখন HIV ইনফেকশন, কখন এইডস? তাহলে এইডস কার দ্বারা হয়? HIV ভাইরাস। কখন এইডস বলবেন, কখন HIV ইনফেকশন বলবেন, ঠিক আছে? 2 নাম্বার 3 হলো গিয়ে, আচ্ছা তাহলে ওই যে কি ইনভেস্টিগেশন করে HIV ধরার জন্য, আর এইডস ডিফাইনিং কন্ডিশন কী কী আছে?
আপনারা দেখবেন আপনাদের এইডসের চ্যাপ্টারের প্রথমেই একটা ছক আছে, এখানে গ্রুপ এই যে WHO সি বা 4 ক্রাইটেরিয়া আছে, ওখানে এইডস ডিফাইনিং কিছু কনসেপ্ট আছে, একটা 2-3টার নাম মনে রাখবেন। এইটা জিজ্ঞেস করবেন, আপনাদেরকে জিজ্ঞেস করবে এইডস কখন বলে, মানে যখন ইমিউনোসাপ্রেসিভ সিমটমগুলো আসে স্যার। আর HIV কে করে? HIV ভাইরাস করে। এক কি ইনভেস্টিগেশন আপনি করবেন ডায়াগনোসিসের জন্য? anti-HIV 1 and 2, তারপর ভাইরাল PCR, তারপর P4 অ্যান্টিজেন এসএ, এই নাম একটা বলবেন। এই এইডসের জন্য কী দেয়? অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দেয়, ART। কখন শুরু করি এটা স্যার জিজ্ঞেস করবে। অন ডায়াগনোসিসের সাথে সাথে আমরা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি শুরু করি। কেউ একটা নাম বলতে পারবেন, বলতে পারলে ভালো, না বলতে পারলে সমস্যা না। সিনারিও দেখে এইডস বুঝতে পারলে আমরা খুশি। এইডস বুঝতে পারছেন, কে করে? HIV ভাইরাস করে। আর কি ইনভেস্টিগেশন করতে হবে স্যার? আমরা কি করব স্যার? ফর ডায়াগনোসিস, প্রাইমারি ইনফেকশন ডায়াগনোসিসের জন্য আমরা করি P4 অ্যান্টিজেন। আর এইডস কন্ডিশন আছে কিনা বা HIV ডিজিজ ডায়াগনোস করার জন্য আমরা করি স্যার anti-HIV 1 and 2 অ্যান্টিবডি আর ভাইরাল যে PCR ফর HIV। আর আমরা CD4 সেল কাউন্ট দেখি। এই চারটা কি ইনভেস্টিগেশন করবো স্যার? anti-HIV 1 and 2, ভাইরাল PCR, CD4 সেল কাউন্ট আর P4 অ্যান্টিজেন এসে। এই চারটা বলবেন। ট্রিটমেন্ট কি? অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। হ্যাঁ, এটা কখন দেয়? ইমিডিয়েটলি অন ডায়াগনোসিস। ঠিক আছে, ডায়াগনোসিস সাথে সাথেই শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা বোধহয় আজকে তো এখানেই শেষ করি, আপনারা কি বলেন? ঠিক আছে, ডায়াবেটিসটা, আচ্ছা ডায়াবেটিস, ডেঙ্গু, শর্ট কেস নিয়ে আমরা একটা আলোচনা করে ফেলবো, লং কেস নিয়ে একটা আলোচনা করে ফেলবো। ঠিক আছে, লং কেসও তোমাদের সবার মোটামুটি হয়ে গেছে। আমাদের ইউনিটে যারা আছে তাদের মধ্যে কয়েকটা বাকি আছে, আমরা ওইগুলো আলোচনা করে ফেলবো। আর শর্ট কেস নিয়ে একটা ব্রিফ আমরা ডিসকাশন করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে তাইলে থ্যাংক ইউ। আমরা আজকে শেষ করে দিই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। রইল।